স্যার শুরু করতে পেরেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আমি আছি ডক্টর সিফাতি মাহমুদ, এমবিবিএস, এমসিপিএস মেডিসিন, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আজকে আপনাদের আয়োজন আপনাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর জানুয়ারি 2026 সেশনের যে মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেই পরীক্ষার রিটেন কোশ্চেন সলভ। আমাদের সাথে আজকে রয়েছেন চারজন হাস্যোজ্জ্বল মুখ, যারা এই জানুয়ারি 2026 সেশনে মিড টার্ম মেডিসিন অর অ্যালাইড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো আমরা ইনশাল্লাহ তাদের কাছ থেকে 4টা গ্রুপের সলভ শুনবো, সলভ শিখবো। তো আমরা আর বেশি দেরি না করে আমরা মনে হয় আমাদের প্রোগ্রাম শুরু করে দেই। প্রথমেই আমি ডেকে নিচ্ছি ডক্টর ইশতি বিনতে আলম আপুকে। তিনি বর্তমানে এফসিপিএস স্পেশালিটি স্পেসিফিক ট্রেনিং নেফ্রোলজিতে কর্মরত আছেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডক্টর ইশতি আপু, আপনার স্লাইড শেয়ার করে আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করবেন কাইন্ডলি। থ্যাংক ইউ। Assalamu alaikum. Welcome to the question solve session of January 2026. আমি ডাক্তার ইশতি বিনতে আলম রিদিলা। আমি ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি ডিপার্টমেন্টে কর্মরত আছি এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি হিসেবে। আমি আজকে আপনাদের সাথে কোশ্চেন 1 এর সলভ সেশন নিয়ে আলোচনা করব। আমি আরেকটি কথা বলতে চাই, আমি প্রচন্ড জ্বর নিয়ে আসলে আপনাদের সাথে এই সলভ সেশনটি করার চেষ্টা করছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমি শুরু করছি। জি জি জি, স্লাইড আসছে এবং চেঞ্জ হচ্ছে, ইউ ক্যান কন্টিনিউ। ঠিক আছে, আমাদের প্রথম কোশ্চেন যেটি ছিল সেটি হচ্ছে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আমাদের প্রথম কোশ্চেন যেটি ছিল, a 19-year-old girl presented with multiple grouped itchy polymorphous symmetrical eruption on extremities with relapse and remission for more than 6 years. এই কোশ্চেনটি আসলে পরীক্ষার হলে যখন আমি সলভ করতে যাই তখন প্রচন্ড কনফিউশন কাজ করছিল যেটার আনসার কি হবে। তো আশপাশ থেকে এক্সাম হলে অনেক কিছু আসে, যেমন অনেকে অনেক কথা বলছিল যে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, কেউ কেউ অ্যাটোপিক ডার্মাটাইটিসও লিখছিল, আবার কেউ কেউ সোরিয়াসিসের কথাও বলছিল। আমার প্রথমেই মনে হয়েছিল এটি ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আমি যেটি করেছিলাম পরীক্ষার হলে, আমি রিস্ক না নিয়ে অবলিক দিয়ে আমি ডার্মাটাইটিক হার্পিটিফর্মিস এবং অ্যাটোপিক ডার্মাটাইটিস দুইটাই লিখে এসেছিলাম। আমি আসলে রিস্ক নিতে চাইনি, কিন্তু আমার পরবর্তীতে আসলে সবার সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম, না এটি ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এটার বলেছে যে এখানে মাল্টিপল গ্রুপড ইচি পলিমরফাস, এটা ইচি বলেছে এবং গ্রুপড একটা ব্লিস্টার লেশনের কথা বুঝিয়েছে এখানে, এবং এটার সাথে রিল্যাপস অ্যান্ড রিমিশনেরও সম্পর্ক আছে। মানে গ্লুটেন কন্টেনিং ডায়েট খেলে যদি রিল্যাপস হয়, ওইটার কথাই হয়তো বুঝিয়েছে এখানে। রিল্যাপস অ্যান্ড রিমিশনের যেহেতু একটা হিস্ট্রি এখানে দিয়েছে, সেখানে সেহেতু এটা ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। সো আমাদের এই কোশ্চেনের প্রথম যে সেটা ছিল, হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। এবং পরের কোশ্চেন যেটি, হোয়াট আর দ্য পয়েন্টস টু বি কনসিডার্ড টু কনফার্ম ডায়াগনোসিস। কেউ কি বলতে পারবেন এখানে কি কি পয়েন্টস হতে পারে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস? আচ্ছা, আমি বলি এখানে হচ্ছে, আমরা যখন গ্লুটেন কন্টেনিং ডায়েট খাই তখন স্বাভাবিকভাবে এটি ফ্লেয়ার হয়, এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা হতে পারে ব্লিস্টার ওভার দ্য এলবোস, নিজ, বাটক অ্যান্ড ব্যাক। আরেকটা ইনভেস্টিগেশনে আমরা হচ্ছে পেতে পারি, ইমিউনোফ্লোরোসেন্স শোজ গ্র্যানুলার অর লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন এ ডিপোজিশন
at the dermoepidermal junction. আমাদের next question, how should this patient be treated? এখানে আমরা একটা গ্লুটেন ফ্রি ডায়েট দিব এবং পেশেন্টকে আমরা ড্যাপসন দিব 100 to 150 মিলিগ্রাম ডেইলি। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। ঠিক। এটা হচ্ছে ডেভিডসনের যে গ্যাস্ট্রোএন্টারোলজির যে টপিক, ওটা ডার্মাটাইটিস হার্পেটিফর্মিসে কিন্তু লেখা আছে, দিস ইজ ক্যারেক্টারাইজড বাই ক্রপস অফ ইন্টেন্সলি ইচি ব্লিস্টার্স ওভার দ্য এলবোস, নিজ, ব্যাক অ্যান্ড ব্যাটক। এবং এখানে ডেভিডসনের প্রত্যেকটি কথাই খুব ইম্পর্ট্যান্ট। দেখেন এখানে ইমিউনোফ্লোরেসেন্সে কি কি পাবো সেটিও কোশ্চেনে এসছে, এবং আমাদের যে ট্রিটমেন্ট সেটিও এসছে যে এখানে আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারি। সো ডেভিডসনের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি ওয়ার্ড খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা নেক্সট কোশ্চেনে যাই। A 70-year-old diabetic patient undergoes abdominal CT scan for the evaluation of chronic abdominal pain. 2 days later, he develops oliguria and his serum creatinine rises from 1.2 to 2.8 milligram per DL. কেউ কি বলতে পারবেন এটার আনসার কি হতে পারে? কন্ট্রাস্ট Anyone? নেফ্রোপ্যাথি। এক্স্যাক্টলি। এখানে স্বাভাবিকভাবেই বলছে যে একটা ক্রনিক অ্যাবডোমিনাল পেইনের জন্য একটা ডায়াবেটিক পেশেন্ট সিটি স্ক্যান করে এবং তার 2 দিন পরেই তার অলিগুরিয়া এবং সিরাম ক্রিয়েটিনিন রাইজ করে ফ্রম 1.2 টু 2.8 মিলিগ্রাম পার ডিএল। এটা ডায়াগনোসিসটা খুবই ইজি ছিল, এটা কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি ছিল। তারপরের কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, কারণ বিসিপিএস প্রতি বছরই নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে, সেটির পরিপ্রেক্ষিতে এবার প্যাথোফিজিওলজি দিয়েছে হ্যাঁ, ওই অনেকগুলো বিসিপিএস। মাথাটার জন্য দেখা যাচ্ছে না, ওই ইয়াটা কোশ্চেনের বামে বা ডানে আলো যে এটা থাকতেছে ওটার জন্য। দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, প্যাথোফিজিওলজি চেয়েছে এবার কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোটক্সিসিটির, যেটি একটু কঠিন ছিল আমাদের জন্য। পরীক্ষার হলে বসে কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথির প্যাথোফিজিওলজি আসলে ওইভাবে গুছিয়ে লেখাটা একটু টাফ ছিল। তারপরেও আমাদের যতটুকু রেসিডুয়াল নলেজ ছিল আমরা মোটামুটি ভাবে লিখে আসতে পেরেছি। একটাই কারণ তার হচ্ছে ডেভিডসনটা মোটামুটি আমাদের পড়া ছিল, তাই সুতরাং ডেভিডসনটা খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে সবারই। এখানে কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোটক্সিসিটির প্যাথোফিজিওলজিতে কি হয় আসলে? এখানে যে টক্সিনটা যাবে সেটা হচ্ছে আমাদের রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন করে। রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন করলে সেটি হচ্ছে আমাদের যে ভেজোডায়ালেটর গুলো সে যেমন নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো আমাদের কমিয়ে দেয়। সো সেখানে একটা রেনাল ব্লাড ফ্লো কমে যায়, আর রেনাল ব্লাড ফ্লো যখন কমে যায় তখন মেডুলারি হাইপোক্সিয়া হয়। মেডুলারি হাইপোক্সিয়া, আমাদের যে মেডুলাতে কম্পারেটিভলি এমনিতেই অক্সিজেন সাপ্লাই কম থাকে। সো সেখানে হাইপোক্সিয়া, যে রেনাল টক্সিসিটি, সেটি হচ্ছে আমাদের এক্সাজারবেট করে। সাথে হচ্ছে আমাদের ডিরেক্ট টিউবুলার টক্সিসিটি হয়, অক্সিডেটিভ স্ট্রেস সেটি বাড়ে, যেমন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বাড়তে থাকে এবং সেখানে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনও দেখা দেয়। আর হচ্ছে আমাদের টিউবুলার অবস্ট্রাকশন হয়, কারণ সেখানে টিউবুলার সেলগুলো স্লাফ আউট হয়ে সেখানে অবস্ট্রাকশন তৈরি করে, আহ, এবং সেখানে রেনাল টিউবুলার অবস্ট্রাকশন তৈরি করে। সুতরাং এই সবগুলো কারণেই আমাদের হচ্ছে জিএফআর কমে যায় এবং সিরাম ক্রিয়েটিনিন বাড়তে থাকে ডিউ টু অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। আমাদের ডেভিডসনে যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের যে কজগুলো আছে সেটার একটা বক্স আছে, সেখানে কিন্তু আয়োডোনেটেড কন্ট্রাস্ট মিডিয়া এটি দেয়া আছে। সুতরাং অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এই ওয়ার্ডটা লিখতে হবে খাতায়।
আহ, এটি লিখলে প্যাথোফিজিওলজির জন্য কিছু মার্কস পাওয়া যাবে আসলে। এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে আহ, এটি কি প্রি রেনাল একেআই নাকি রেনাল কজ অফ একেআই? কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোটক্সিসিটি এটা কি আমাদের প্রি রেনাল নাকি রেনাল কজ অফ একেআই? এনিওয়ান? এটা কিন্তু আমাদের রেনাল কজ অফ একেআই। প্রাথমিকভাবে আমাদের মনে হতে পারে যে এটা প্রি রেনাল একেআই, কারণ কারণ এখানে ভেজো কনস্ট্রিকশন হয়। ভেজো কনস্ট্রিকশন হয়ে আমাদের হচ্ছে একটা রেনাল টক্সিসিটি বাড়তে থাকে, তখন মনে হতে পারে এটা প্রি রেনাল, কিন্তু আসলে সেখানে কিন্তু রেনাল স্ট্রাকচারাল ড্যামেজও হয়। টিউবুলার স্লাফ আউট হয়, রেনাল স্ট্রাকচারাল ড্যামেজের কারণে এটি কিন্তু রেনাল কজ অফ একেআই ইনক্লুডেড হবে। এবং ডেভিডসনের যে প্রি রেনাল রেনালের যে একটা বক্স আছে সেখানে কিন্তু এটি রেনাল কজ অফ একেআই এর মধ্যে দেয়া আছে, একটু দেখে নেবেন আপনারা। নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস দ্যাট কুড হ্যাভ বিন এমপ্লয়েড টু অ্যাভয়েড ইট? এটাও আমাদের ডেভিডসনে খুব সুন্দর একটি চার্ট আছে। আহ এই যে কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথির যে চার্টটি দেখেন, প্রিভেনশনে কিন্তু দেয়া আছে প্রোভাইড হাইড্রেশন উইথ ফ্রি ওরাল ফ্লুইডস প্লাস আইভি আইসোটনিক স্যালাইন 500 মিলি 500 ml দেন 250 ml per hour during procedure. Withhold NSAIDs, omit metformin for 48 hours after the procedure in moderate or high risk patients. এখানে যেহেতু পেশেন্ট ডায়াবেটিক বলা ছিল, এই মেটফরমিনের এই কথাটা উল্লেখ করে দিলে ভালো হয়, মার্কস একটু বেশি পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন। A 35-year-old normotensive non-diabetic woman who had suffered from acute gastroenteritis recently presented with the persistently increasing headache and blurring of vision for the last 1 week, with altered sensorium, seizure, and vomiting for the last 1 hour. On examination, patient is dehydrated, temperature 98.80 Fahrenheit, pulse 50 beats per minute, BP 170 by 100 millimeter of mercury, plantar extensor on left side with bilateral papilloedema. আপনারা সিনারিওটি দেখে কি মনে করছেন, কি হতে পারে এটি? ডায়াগনোসিস কি হতে পারে, কেউ বলতে পারবেন? সিবিএসটি। ইয়েস, এক্স্যাক্টলি। এটার আনসার হচ্ছে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস। এখন এটা ডিডি কি কি হতে পারে একটু বলেন তো ভাইয়া। ডিডি কি কি হতে পারে? একটা রেট ইন্টারক্যারিয়াল হাইপারটেনশন। ইয়েস, ভেরি গুড। আর আচ্ছা আমি বলছি, ডিডি হতে পারে একটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, মেনিঙ্গো এনকেফালাইটিস হতে পারে, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হতে পারে, বা ইকসলও হতে পারে। এখন আমরা যে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস বললাম, এটি কেন বললাম? আমাদের এখানে কি কি পয়েন্টস কনসিডার করতে হবে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের জন্য? এই কোশ্চেনটাই চেয়েছে এরপরে। এক্সপ্লেন পয়েন্টস ইন ফেভার অফ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস। এখানে দেখেন ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি হচ্ছে হিস্ট্রি অফ ডিহাইড্রেশন। এখানে কিন্তু গ্যাস্ট্রোএন্টারাইটিস ছিল পেশেন্টের, সেটার সিকুয়েলি হিসেবে এখানে ডিহাইড্রেশন এসেছে। দেন হেডেক উইথ ব্লারিং অফ ভিশন ছিল, ভমিটিং অ্যান্ড সিজার ছিল, হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, প্লান্টার এক্সটেন্সর উইথ প্যাপিলোএডিমা ছিল।
সো এই সবগুলো পয়েন্ট কিন্তু আমাদের সিভিএসটির দিকেই নিয়ে যায়। আহ, আমি একটা জিনিস বলতে চাই, আমি জেনেসিসের এক্সাম ব্যাচে ছিলাম। সেখানে এক্সাম ব্যাচের কোনো একটা এক্সামে অলমোস্ট এই ধরনের সিনারিও দিয়ে একটা সিবিএসটির কোশ্চেন এসেছিল। আমি পরীক্ষার হলে বসে চিন্তা করছিলাম যে জেনেসিসের কোশ্চেনে তো এটা ছিল, তখন আমার জন্য খুব ইজি হয়ে যায় এই কোশ্চেনটা আনসার করা, এবং এই ডিহাইড্রেশন দিয়েই জেনেসিসে এই কোশ্চেনটা এসেছিল। পরীক্ষার হলে বসে আমার এটা কমন পড়ে গেছে। তো যাই হোক, এরপরের কোশ্চেন আমি যাই। এই যে এটা হচ্ছে আমাদের সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের যে ডেভিডসনের বক্স আছে, এখানে কিন্তু প্রিডিসপোজিং সিস্টেমিক কজেস এবং লোকাল কজেস, এখানে কিন্তু প্রথমেই ডিহাইড্রেশন আছে। প্রেগনেন্সি, ওসিপি, হাইপারটেনশন, থ্রোম্বোফিলিয়া, তারপর যে লোকাল কজগুলো আছে, মেনিনজাইটিস, স্কিন ইনফেকশন, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, এগুলো সবগুলো সবগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো দিয়েই পরীক্ষার হলে সিনারিও চলে আসতে পারে। এগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এখন আপনারা কিভাবে আদার ডিফারেন্সিয়াল গুলো এক্সক্লুড করবেন? হাউ উড ইউ এক্সক্লুড ইউর আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? কিভাবে করবেন, কেউ কি বলতে পারবেন? কোশ্চেন আনসার সেশনগুলো একটু ইন্টারেক্টিভ হলে ভালো হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমরা কিভাবে এক্সক্লুড করব? বাই টেকিং প্রপার হিস্ট্রি অ্যান্ড ডুইং সাম ইনভেস্টিগেশনস। হিস্ট্রির মধ্যে আমাদের কি থাকবে? ফিভার আছে কিনা আমরা দেখবো, কারণ আমাদের মেনিঙ্গো এনকেফেলাইটিসে ফিভার থাকতে পারে। আমরা যদি সেরেব্রাল অ্যাবসেস চিন্তা করি, সেখানেও ফিভার থাকতে পারে। সিভিএসটিতেও ফিভার থাকতে পারে। থান্ডার ক্ল্যাপ হেডেক আমরা কিসে পাই? সাবআরাকনয়েড হেমোরেজে আমরা থান্ডার ক্ল্যাপ হেডেক পাই। মর্নিং হেডেক, ড্রাগ হিস্ট্রি অথবা পেশেন্ট অবেস কিনা, এই জিনিসগুলো আমাদের ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন যখন আমরা চিন্তা করব, তখন এই জিনিসগুলো চলে আসবে। এবং ইনভেস্টিগেশন আমরা কি করব? আমরা একটা ব্রেন ইমেজিং করব, সিটি স্ক্যান অথবা এমআরআই অফ ব্রেন করব। সাথে আমরা হচ্ছে সিএসএফ স্টাডি করতে পারি। এই অল্প কয়েকটা কথা লিখলেই কিন্তু আপনি টোটাল মার্কসটা পেয়ে যাচ্ছেন। এবং দেখেন, এখানে কিন্তু বেশি মার্কস নেই, মাত্র 1 নম্বর। অল্প অল্প করে লিখে দিলেই মার্কস চলে আসে। প্যাপিলোএডিমা থাকলে কি সিএসএম স্টাডি করা যাবে কিনা? না, প্যাপিলোএডিমা থাকলে সিএসএফ স্টাডি তো করা যাবে না এমনিতে। কিন্তু এখানে তো হচ্ছে আদার ডিফারেন্সিয়াল এক্সক্লুড করার জন্য আমরা কি কি করতে পারি সেটি জিজ্ঞেস করেছে, সেজন্য এটা কিন্তু কোশ্চেন চলে পেশেন্ট আসবে। প্যাপিলোএডিমা আছে এটা বলে দেওয়া হয়েছে যে বায়োলেটারাল প্যাপিলোএডিমা আছে, তাহলে আমরা এখানে কি সিএসএম স্টাডি লিখতে পারবো কিনা? না, ইউজুয়ালি তো আমরা প্যাপিলো ওইটা দেই না, কিন্তু যদি আপনি লিখে দেন তারপরে আপনার মার্কস কাটার সম্ভাবনা খুবই কম। মিড টার্মে আপনার মানে এত কিছু চিন্তা করে আপনার মার্কস আমার মনে হয় না ওভাবে কাটবে। আদার ডিফারেন্সিয়াল মানে আপনি জানেন কিনা সেটাই আপনাকে অ্যাসেস করা হবে, কি কি আপনি করতে পারেন। প্যাপিলোডিমা থাকলে তো ইউজুয়ালি আমরা সেসব স্টাডি করি না। সাথে যদি আমরা ব্রেন ইমেজিং এ যদি আমরা ইক্সলের কোনো ফিচার পাই, তখন আমরা করি না। Suggest a specific diagnostic test that can confirm uh, your diagnosis. এটা তো মনে হয় সবাই জানেন, তাই না? এটার আনসারটা এমআরআই উইথ এমআর ভেনোগ্রাফি করব। এটা হচ্ছে সেই বিখ্যাত বক্স, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের। এটা একদম মুখস্থ রাখতে হবে সবার। এটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরের কোশ্চেনে যাই। A 28-year-old woman presented with sudden distension of abdomen and right hypochondriac pain for 5 days. Became disoriented for 1 day. On examination, there was pedal edema and flapping tremor. There were tender hepatomegaly and marked ascites. On query, she gave history of taking OCP for 2 years. এটা ডায়াগনোসিস কি হতে পারে? কেউ একটু বলবেন? হেপাটিক এনকেফেলোপ্যাথি, এখানে কি শুধু হ্যাপাটিক অ্যাকিউট এনকেফেলোপ্যাথি লিভার হবে? ফেলিওর, অ্যাকিউট লিভার ফেলিওর উইথ হেপাটিক এনকেফেলোপ্যাথি। Acute liver failure with hepatic আর্টারি encephalopathy. সিন্ড্রোম।
হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি বললে আসলে শুধু হেপাটিক এনকেফালোপ্যাথি বললে হবে না। এখানে দেখেন একটা সাডেন ডিস্টেনশন অফ অ্যাবডোমেন অ্যান্ড রাইট হাইপোকন্ড্রিয়াক পেইনের কথা বলেছে ফর 5 days। ডিউরেশনটা খুবই অল্প না। এখানে একটা র্যাপিডলি প্রোগ্রেসিভ অ্যাসাইটিসের কথা বলা হয়েছে, আর রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন বলতে এখানে টেন্ডার হ্যাপাটোমেগালির কথা বলা হয়েছে। আবার এখানে ওসিপির একটা হিস্ট্রিও দেওয়া হয়েছে, সাথে হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর আছে পেশেন্টের, টেন্ডার হ্যাপাটোমেগালি, মার্কড অ্যাসাইটিস আছে। সবগুলো মিলিয়ে এটা কিসের দিকে যায়? এটা হচ্ছে বার্ড-কিউরি সিনড্রোমের দিকেই যায়। এখানে আমাদের আনসারটা হবে হচ্ছে বার্ড-কিউরি সিনড্রোম উইথ হেপাটিক এনকেফালোপ্যাথি। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু ক্রনিক লিভার ডিজিজ বললে হবে না। ক্রনিক লিভার ডিজিজ এত র্যাপিডলি প্রগ্রেসিভ অ্যাসাইটিস থাকে না। বাটকিয়ারি সিনড্রোমে র্যাপিডলি প্রোগ্রেসিভ অ্যাসাইটিস হয়, সাথে ওসিপির হিস্ট্রিতে এই ডায়াগনোসিসটা আরো পাকাপোক্ত হলো যে এটা বাটকিয়ারি সিনড্রোমই হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেম 4 আদার পসিবল রিস্ক ফ্যাক্টরস ফর দিস পেশেন্ট। কি কি আছে বলেন তো? রিস্ক ফ্যাক্টর আর কি কি হতে পারে ওসিপি ছাড়া? এখানে আমাদের যে বডিতে যে থ্রোম্বোটিক কন্ডিশন গুলো এখানে সবগুলোই চলে আসবে, যেমন পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, মায়োলোফাইব্রোসিস, প্যারাক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া, অ্যান্টি অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, ওসিপি অ্যান্ড প্রেগন্যান্সি। অবস্ট্রাকশন ডিউ টু টিউমার্স, লিভার, কিডনি অ্যান্ড অ্যাড্রেনাল টিউমারের কারণে অবস্ট্রাকশন হয়েও বাটকিয়ারি সিনড্রোম প্রেজেন্ট করতে পারে। আশা করি বুঝতে পারছেন আমার কথা। What is the possible ultrasonographic finding with Doppler of this patient? আমরা আলট্রাসোনোগ্রাফিতে কি পাবো? Obliteration of hepatic veins and reverse flow and thrombosis in portal vein. পরের কোশ্চেনে বলেছে সিটি স্ক্যান ফাইন্ডিং। হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ফাইন্ডিংস ইন দ্য সিটি স্ক্যান of the abdomen? Enlargement of caudate lobe, occlusion of hepatic vein and inferior vena cava. এই যে দেখেন এখানে বাটকিয়ারি সিনড্রোমের যে ইনভেস্টিগেশন, এটার প্রত্যেকটা লাইন থেকে এবার কোশ্চেন এসে পড়েছে। এই যে দেখেন প্রথমে চাইলো আমাদের কি ডপলার আল্ট্রাসাউন্ডের যে ফাইন্ডিং সেটি, এবং এর পরের কোশ্চেনটাই ছিল সিটি স্ক্যানের ফাইন্ডিং। সো আসলে ডেভিডসনের প্রত্যেকটা লাইনই খুব ইম্পর্ট্যান্ট। খুঁটিনাটি না পড়লে আসলে এখন মিড টার্মের যে যুগ চলছে এটা পাশ করা খুব টাফ হয়ে যাচ্ছে। আগে সবাই বলতো মিড টার্ম পাশ করা ইজি, কিন্তু এখন হচ্ছে মিড টার্ম পাশ করা একটু কঠিন হয়ে গেছে। কিন্তু ডেভিডসন ভালোভাবে পড়া থাকলে আপনাদের মিড টার্ম ক্র্যাক করতে খুব বেশি সময় লাগবে না, খুব ইজিলি আপনারা ক্র্যাক করতে পারবেন মিড টার্ম। এই গ্রুপের লাস্ট কোশ্চেন। A 40-year-old woman presented with persistent diarrhea for 1 year. She is anemic, cachectic. Investigation revealed positive anti-trans tissue glutaminase immunoglobulin A antibody. এটার প্রফেশনাল ডায়াগনোসিস কেউ বলতে পারবেন? এটা কি হতে পারে? এখানে একটা পারসিস্টেন্ট ডায়রিয়ার কথা বলেছে 1 year, আবার সাথে পেশেন্ট অ্যানিমিক ক্যাকিকটিক, আর সাথে পজিটিভ অ্যান্টিট্রান্স টিস্যু গ্লুটামিনেজ অ্যান্টিবডি পজিটিভ। এটা খুবই ইজি একটা ডায়াগনোসিস ছিল। সিলিয়াক ডিজিজ। ইয়েস, এক্স্যাক্টলি। কিন্তু সিলিয়াক ডিজিজের সাথে আরো কিছু বলতে হবে, যেহেতু অ্যানিমিয়া ছিল এবং পেশেন্টের
অ্যানিমিয়া ছিল, ক্যাকেকটিক ছিল, একটু পারসিস্টেন্ট ডায়রিয়া, ম্যাল অ্যাবজর্পশনের ফিচার আছে। সুতরাং এখানে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম ডিউ টু সিলিয়াক ডিজিজ বলতে হবে। এখানে 0.5 যদি মনে করেন যে 1 নাম্বার থাকতো এই কোশ্চেনে, তাহলে হচ্ছে আপনি যদি সিলিয়াক ডিজিজ লিখতেন তাহলে হয়তো 0.5 দিত। আপনি যদি ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম ডিউ টু সিলিয়াক ডিজিজ লিখে আসেন তাহলে কিন্তু পুরো মার্কসে আপনি পাবেন। যে বাটকিয়ারি সিনড্রোমের যে কোশ্চেনটা ছিল সেখানেও কিন্তু মার্ক ছিল 1.5। সেখানে যদি বাটকিয়ারি সিনড্রোম শুধু লিখে দিয়ে আসেন বা শুধু হ্যাপাটিক এনকেফালোপ্যাথি লিখে দিয়ে আসেন তাহলে কিন্তু কোশ্চেনের মার্কসটা কিন্তু কমে যাবে। আপনি যদি ডায়াগনোসিসটা সুন্দর করে লিখে দিয়ে আসেন তাহলে কিন্তু ফুল মার্কস পেতে পারেন। এখন সিলিয়াক ডিজিজের যেটা বলেছে, হোয়াট আর দ্য কজেস অফ অ্যানিমিয়া অফ দিস পেশেন্ট। কজেস অফ অ্যানিমিয়া কি কি হতে পারে? সিলিয়াক ডিজিজে আমরা কি পাই? সিলিয়াক ডিজিজে হচ্ছে আমরা ডাইমরফিক অ্যানিমিয়া পাই, তাই না? আমরা সিলিয়াক ডিজিজে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াও পাই, আবার হচ্ছে আমাদের ম্যাক্রোসাইটিক এনিমিয়াও পাই। ডিউ টু দেখেন এখানে লেখা আছে প্রেজেন্স অফ ডাইমরফিক অ্যানিমিয়া ডিউ টু ডেফিসিয়েন্সি অফ আয়রন অ্যান্ড কো এক্সিস্টিং ফলেট ডেফিসিয়েন্সি। এটা তো আমরা পার্ট 1-এও পড়েছি, তাই না? যে ডাইমরফিক অ্যানিমিয়া কোথায় পাওয়া যায় সিলিয়াক ডিজিজে। তারপরের কোশ্চেন বলেছে, হোয়াট উড বি দ্য পসিবল পিবিএফ ফাইন্ডিং ইন দিস কন্ডিশন। পিবিএফ ফাইন্ডিং এ আমরা ম্যাক্রোসাইটোসিস পাবো মানে ডায়মরফিক অ্যানিমিয়া, সাথে টার্গেট সেল পাবো, স্ফেরোসাইট পাবো এবং হাওয়াল জলি বডিজ পাবো। এখানে আমরা একটা নেমোনিক ইউজ করতে পারি টিএসএইচ। টিএসএইচ দিয়ে হচ্ছে টি দিয়ে টার্গেট সেল, এস দিয়ে স্ফেরোসাইট এবং হাওয়াল জলি বডিজ। এটা আপনি একটু লিখে নিতে পারেন। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে, হোয়াট আর দ্য পসিবল হিস্টোপ্যাথোলজিক ফাইন্ডিংস অফ দিস পেশেন্ট। এই কোশ্চেনগুলো একটু আনকমন ছিল, কারণ হচ্ছে আমাদের এবার প্যাথোফিজিওলজি এসেছে, হিস্টোপ্যাথোলজিক ফাইন্ডিং এসেছে। আহ, এবারের কোশ্চেনটা একটু টাফ ছিল আসলে। এখন পসিবল হিস্টোপ্যাথোলজিক ফাইন্ডিং কি কি হতে পারে? সাবটোটাল ভিলাস অ্যাট্রফি, ক্রিপ্ট হাইপারপ্লাসিয়া, ব্লান্টিং অফ ভিলাই, inflammatory infiltrate of lamina propria। আচ্ছা, আমাদের পরের যে কোশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে প্যাথোফিজিওলজি অফ সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজের প্যাথোফিজিওলজিটা হচ্ছে আমরা হচ্ছে যখন গ্লুটেন কন্টেনিং ডায়েট খাই তখন গ্লুটেনটা হচ্ছে আমাদের ইপিথেলিয়ামে চলে যায়। তখন হচ্ছে যে গ্লুটেন সেটি হচ্ছে গ্লায়াডিন পেপটাইডে ব্রেকডাউন হয়। তখন ইট ক্রসেস দ্য এপিথেলিয়াম অ্যান্ড তখন এটি ডিঅ্যামিডেটেড হয় বাই টিটিজি। তখন যে মডিফিকেশনটা হয় সেটা হচ্ছে আহ, এটা মোর ইমিউনোজেনিক হয়। তখন সেটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে প্রেজেন্ট করে HLA DQ2 এবং DQ8-এ। তো DQ2 এবং DQ8-এর সাথে বাইন্ড করে তখন এপিসি এর মাধ্যমে সেটি হচ্ছে CD4 হেল্পার যে টি সেল আছে সেটির কাছে প্রেজেন্ট করে ইমিউন রেসপন্স তৈরি করে। তখন প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যেমন হচ্ছে ইন্টারলিউকিন 1, ইন্টারফেরন গামা, TNF আলফা, এগুলো তখন রিলিজ হতে থাকে। প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলো যখন রিলিজ হয় তখন সেখানে মিউকোজাল ড্যামেজ হয় এবং মিউকোজাল ড্যামেজ হয়ে ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইট সেখানে বাড়ে। লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হয় ল্যামিনা প্রপিয়াতে, তখন ক্রিপ্ট হাইপারপ্লাসিয়া এবং যে ভিলাস অ্যাট্রফি সেটি হয় এবং সেটি আলটিমেটলি লিডস টু ম্যালঅ্যাবজর্পশন। এখন এই সমস্ত আসলে প্যাথোফিজিওলজি গুলোই আমাদেরকে একটু একটু করে মুখস্থ করতে হবে পরীক্ষার জন্য, কারণ নেক্সট যে কোনো প্যাথোফিজিওলজি আসতে পারে। ইম্পর্টেন্ট ডিজিজ গুলোর প্যাথোফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট নেক্সট সেশন গুলোর জন্য।
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পেশেন্স হিয়ারিং। আমার গ্রুপটা এখানেই সমাপ্ত হলো। আহ, আহ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এটি একটি ফ্রুটফুল ডিসকাশন ছিল আশা করি। আহ, দোয়া করবেন সবাই আমার জন্য এবং সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো জি মাচ। জি, থ্যাংক ইউ ডক্টর ইসি আপুকে। উনি ওনার অসুস্থতার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং তার সুস্থতা কামনা করছি। তো এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবেন গ্রুপ 2 ডিসকাশনের জন্য ডক্টর ডাক্তার নুসরাত হোসেন, যিনি বর্তমানে এফসিপিএস এসএসটি ট্রেনি ইন্টারনাল মেডিসিন কর্মরত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে। আমি ডক্টর নুসরাত আপুকে রিকোয়েস্ট করব তার স্লাইডটা শেয়ার করতে এবং সম্ভব হলে ভিডিওটা অন করে তার প্রেজেন্টেশনটা দিতে। থ্যাংক ইউ। না এখান দিয়ে আবার হ্যালো, শোনা যাচ্ছে? জি জি, অডিও আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ডক্টর আসসালাম। নুসরাত হোসাইন নিশু। আমি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত আছি। স্টার পুতুল দাও। একটু লো, স্ক্রিন কি শেয়ার হয়েছে? গ্রুপ বি এর প্রথম গ্রুপ বই এর প্রথম কোয়েশ্চেনটা ছিল 76-year-old diabetic patient is taken to emergency with history of extreme cold exposure. His GCS was 4 and patient pulse rate was 54 and BP was 105/65 millimeter of mercury. এই কোয়েশ্চেনটা এসেছে আমাদের আসলে হিট রিলেটেড ইলনেস চ্যাপ্টার থেকে। একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, একটা প্রাইমারি হাইপোথার্মিয়ার হিস্ট্রি নিয়ে, যেহেতু ডিউ টু এনভায়রনমেন্টাল এক্সপোজার, এটা প্রাইমারি হাইপোথার্মিয়ার হিস্ট্রি নিয়ে আমাদের কাছে এসেছিল। অল্টার লেভেল অফ কনসাসনেস GCS 4, পেশেন্ট আনকনসাস ছিল কিন্তু ভাইটালস প্রেজেন্ট ছিল। আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল what are the methods of measurement of core temperature of this patient? আমাদের ডেভিডসনে আসলে 3টি মেজারের কথা বলেছে। একটা হচ্ছে রেকটাল মেজারমেন্ট, যেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়া ইসোফেজিয়াল মেজারমেন্টও করা যায় অথবা টিম্পেনিক মেজারমেন্টও করা যায়। আর আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল মেনশন দ্য ক্লিনিক্যাল স্টেজ উইথ এক্সপেক্টেড কোর টেম্পারেচার অফ দিস পেশেন্ট। যেহেতু পেশেন্টটা আনকনসাস ছিল, GCS 4, পেশেন্টটা আনকনসাস কিন্তু উইথ প্রেজেন্স অফ ভাইটাল সাইন্স, তাহলে পেশেন্ট, আমাদের একটা স্টেজিং সিস্টেম আছে, সুইস স্টেজিং সিস্টেম, যেটা দিয়ে আমরা হাইপোথার্মিয়াটাকে স্টেজিং করি। এটা স্টেজিং অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়: মাইল্ড, মডারেট, সিভিয়ার আর প্রোফাউন্ড হাইপোথার্মিয়া। স্টেজে দেখা যায় হচ্ছে পেশেন্টের, যেহেতু পেশেন্ট আনকনসাস উইথ প্রেজেন্স অফ ভাইটাল সাইন্স, তাইলে পেশেন্ট স্টেজ 3 বা সিভিয়ার হাইপোথার্মিয়াতে আছে। আর কোর টেম্পারেচার, সিভিয়ার হাইপোথার্মিয়াতে কোর টেম্পারেচার ইজ বিলো 28°C। ইটস বিটুইন 24 to 28°C থাকে। তাহলে পেশেন্টের সেকেন্ড কোয়েশ্চেনের আমাদের আনসার হবে হচ্ছে পেশেন্ট ক্লিনিক্যাল স্টেজ হচ্ছে সিভিয়ার হাইপোথার্মিয়া উইথ কোর টেম্পারেচার লেস দেন 28°C। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন আমাদের এসেছে হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট। আমাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চেনে আসলে 3 নম্বরে ম্যানেজমেন্টই থাকে। ম্যানেজমেন্টগুলো আসলে আমরা যদি ওই একটা ফরম্যাটের মধ্যে ফেলে জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট এইভাবে করি, তাহলে আমাদের সবার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা এই পেশেন্টটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? প্রথমেই পেশেন্টটাকে আমরা রিসাসিটেট করব। আর হচ্ছে যেহেতু পেশেন্টকে এখন আমি সোর্স থেকে রিমুভ করব, যে ওর যদি ওয়েট ক্লথিং থাকে এটা রিমুভ করব। আর হচ্ছে পেশেন্টকে এক্সটার্নাল ওয়ার্মিং, হিবলার মেথডে আমি এক্সটার্নাল ওয়ার্মিং করতে পারি, ইনসুলেট হোল বডি। এরপরে পেশেন্টটার যেহেতু GCS কম, আমি ওর এয়ারওয়ে প্রোটেকশন দিব, আর হচ্ছে অক্সিজেন ডেলিভারি, ওয়ার্ম অ্যান্ড হিউমিডিফাইড অক্সিজেন দিব। এরপরে আমরা হচ্ছে রিওয়ার্মিং,
প্রথমে তো আমরা ইনিশিয়াল রিসাসিটেশনে পেশেন্টকে এক্সটার্নাল যেটা রিওয়ার্মিং ওটা করব। আর যেহেতু পেশেন্টটা এখন জিসিএস কম, তাহলে আমি ওকে আমার ইনভেসিভ মেথডে যেতে হবে। ইনভেসিভ মেথডের মধ্যে আমরা কি কি প্রথমত আমরা ওয়ার্ম আইবি ফ্লুইড ইনফিউজ করতে পারি, 0.9% নর্মাল স্যালাইন। এছাড়া আমি ল্যাভেজ দিতে পারি, ব্লাডার অ্যান্ড থোরাসিক ল্যাভেজ উইথ নর্মাল স্যালাইন। এছাড়া আরও যদি পেশেন্ট দরকার হয় আমরা একমো, এক্সট্রা কর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন আর কার্ডিওপালমোনারি বাইপাস করতে পারি। এছাড়া পেশেন্ট যেহেতু হাইপোথার্মিয়ার পেশেন্ট, আমাদের এরিথমিয়া ডেভেলপ করার চান্স থাকে। পেশেন্টের ব্রেডিকার্ডিয়া থেকে এএফ ডেভেলপ করে ভিটি বিএফ ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে আমি একটা পেশেন্টকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট হিসেবে কন্টিনিউয়াস ইসিজি মনিটর করব। এটা ডায়াবেটিক পেশেন্ট, আমি হাইপোগ্লাইসেমিয়াটা যদি থাকে এটা ট্রিট করব। আর হচ্ছে যেহেতু পেশেন্টটা আমরা জানি হাইপোথার্মিয়ার কারণে বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যাসিডোসিস হয়, এগুলো কারেকশন করব। আর হচ্ছে যদি 4 নম্বরে হচ্ছে যদি কোনো আন্ডারলাইং কজ থাকে পেশেন্টের, এখন অ্যাসোসিয়েট ইনফেকশন, সেপসিস, এন্ডোক্রাইন বা কোনো ড্রাগ রিলেটেড হিস্ট্রি নিই, এভাবে আমি রোগীটাকে ম্যানেজ করব। আচ্ছা, আমাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল এ 67 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ ইচি টেন্স বুলা অন ডিফারেন্ট পার্ট অফ দ্য বডিজ। আচ্ছা, তাহলে এখানে জিজ্ঞেস করছে হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। আচ্ছা, একটা হচ্ছে 67 ইয়ার্সের ওল্ড ম্যান বসে হচ্ছে টেন্স বুলা নিয়ে আসছে। হ্যাঁ, টেন্স বুলা নিয়ে আসলে আসলে ইয়াই হয়ে যায়। আমরা টেন্স যেহেতু বসে আমাদের প্রথম ডিডি চলে আসে আসলে বুলাস প্যামফিগয়েড। এছাড়া এটা আর এজ একটা ফ্যাক্টর, যেহেতু এজ মোর দেন 65 ইয়ার্স। আর হচ্ছে মেল ফিমেল বোথ আর ইকুয়ালি এফেক্টেড। আর টেন্স গুলা বলে দিছে, তাহলে আমাদের হচ্ছে প্রবাবল ডায়াগনোসিস হচ্ছে, মোস্ট প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে বুলাস প্যামফিগয়েড। আর ডিডি হিসেবে অবশ্যই বুলাস প্যামফিগয়েডের প্রথম ডিডি হিসেবে আমাদের চলে আসবে হচ্ছে প্যামফিগাস ভালগারিস। এছাড়া আমাদের একটা ওই বুলাস প্যামফিগয়েড ইয়াতেই একটা চার্ট আছে যে ইমিউনোবুলাস কন্ডিশন কি কি আছে। আমাদের 4টা ডিডি দিয়েছে, একটা হচ্ছে বুলাস প্যামফিগয়েড, আমরা এখান দিয়ে 4টা দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। প্যামফিগাস ভালগারিস প্রথম ডিডি রেখেছি, কারণ হচ্ছে যেহেতু এটার সাথে মোস্ট প্রবাবল হয়। কিন্তু এটার সাথে ডিডি কেন, কারণ হচ্ছে পেশেন্টের এজটা 76 বলেছে। আমরা জানি ইউজুয়ালি প্যামফিগাস ভালগারিস 40 to 60 ইয়ার্স এজের মধ্যে হয়। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস একটা ডিডি আসবে, কিন্তু এটার সাথে অ্যাসোসিয়েটেড সিলিয়াক ডিজিজ অথবা রিল্যাপস রিমিটিং প্যাটার্ন এগুলো থাকতে পারে। আর 10 আমরা একটা ডিডি রেখেছি, যেহেতু বুলাস ডিজিজ, কিন্তু 10-এ হচ্ছে মিউকাস মেমব্রেন ইনভলভ হতে পারে, আর একটা ড্রাগ হিস্ট্রি বা আগে একটা হিস্ট্রি, মানে ড্রাগের একটা হিস্ট্রি থাকতে পারে। আর হচ্ছে এপিডার্মোলাইসিস বুলোসা এটাতেও হচ্ছে বুলাস লেশন হতে পারে। কিন্তু মানে এটা হচ্ছে মোস্ট কনফিউজিং ডিডি, বাট এটা ডিফারেন্সিয়েট করা যায় আসলে স্কিন বায়োপসি করলে আমরা বুলাস প্যামফিগয়েড থেকে এটা ডিফারেন্সিয়েট করতে পারবো। আচ্ছা, আর আসছে হচ্ছে রাইট টু ইনভেস্টিগেশন টু কনফার্ম ইয়োর ডায়াগনোসিস। হ্যাঁ, এবারে অনেক বেশি ডায়াগনোসিস আর হচ্ছে হিস্টোপ্যাথোলজি আসছে। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে ডেভিডসনেই আছে, আমাদের ইনভেস্টিগেশনে ওই বুলাস প্যামফিগয়েড টপিকেই আছে যে আমি যদি স্কিন বায়োপসি করি, একটা স্কিন বায়োপসিতে আমি হচ্ছে সাব এপিডার্মাল ব্লিস্টারিং পাবো উইথ ইউসোনোফিলি রিচ ইনফ্লামেটরি ইনফিলট্রেট পাবো। আচ্ছা, এটা হচ্ছে সাব এপিডার্মাল ব্লিস্টারিং পাবো। আর প্যামফিগাস ভালগারিস হচ্ছে আমার এপিডার্মাল ব্লিস্টারিং থাকে। আর হচ্ছে এই জন্য এটাতে নিকোলস্কি সাইন নেগেটিভ থাকে, যেহেতু এটা সাব এপিডার্মাল থাকে, আর ওটাতে হচ্ছে নিকোলস্কি সাইন পজিটিভ থাকে। আরেকটা কি করতে পারি, আমরা হচ্ছে স্কিন বায়োপসি নিয়ে ওটা ডিরেক্ট ইমিউনোফ্লোরেসেন্স করতে পারি, ওখানে আমি প্রেজেন্স অফ আইজিজি এবং C3 এট দ্য বেসমেন্ট মেমব্রেন পাবো। এখানেও এটার সাথে ডিডি চলে আসে যে এপিডার্মোলাইসিস বুলোসা একুইজিটা, এটাতেও কিন্তু সেমই পাবো, কিন্তু হচ্ছে লোকেশনের উপর ভিত্তি হবে। এটা মোর এপিক্যাল সাইডে পাবো, আর হচ্ছে এপিডার্মোলাইসিস বুলোসা একুইজিটাতে হচ্ছে আমরা মোর ফ্লোরের সাইডে হচ্ছে ডিপোজিশনটা পাই। আচ্ছা, আমি আমার নেক্সট কোয়েশ্চেনে চলে আছি। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন হচ্ছে 45 ইয়ার ওল্ড মেল প্রেজেন্ট উইথ রিকারেন্ট সাইনোসাইটিস, হেমোপটাইসিস, হেমাচুরিয়া, চেস্ট এক্সরে শোস ক্যাভিটারি রাং লেশন, ইউরিন শোস আর রেড সেল কাস্ট। আচ্ছা, এটা 3টা ডিডি চেয়েছে। আচ্ছা, পেশেন্টের হচ্ছে একটা রিকারেন্ট সাইনোসাইটিস, একটা আপার গিয়ারওয়ে ইনফেকশনের একটা হিস্ট্রি দিচ্ছে, okay, আর হচ্ছে পেশেন্টের হেমোপটাইসিসের একটা হিস্ট্রি দিচ্ছে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা হিস্ট্রি, আর সাথে বলেছে হচ্ছে লাংসে হচ্ছে মাল্টিপল ক্যাভিটারি লেশন আছে, সাথে রেনাল ইনভলভমেন্ট আছে। এটা একটা রেনোপালমোনারি ডিজিজ। তাহলে আমাদের ডিডি গুলো রেনোপালমোনারি ডিজিজ যেগুলো আছে এগুলোই চলে আসবে। ওই যে আনকা পজিটিভ ভাস্কুলাইটিস গুলো, যেমন জিপিএ,
জিপিএ গ্রানুলোমেটোসিস উইথ পোলিয়ানজাইটিস একটা ডিডি হতে পারে আমাদের, মাইক্রোস্কোপিক পোলিয়ানজাইটিস একটা ডিডি হতে পারে, আরেকটা আমরা হচ্ছে এনটিজিবিএম ডিজিজ যেমন গুড পোস্টার সিনড্রোম আমাদের একটা ডিডি হতে পারে। তাহলে দুইটা আমরা অ্যানকা পজিটিভ ভাস্কুলাইটিস ডিডি আসতেছে, এই দুটাই রেনোপালমোনারি ডিজিজ, আর হচ্ছে গুড পোস্টার আমাদের একটা ডিডি আসতেছে। ইউসোনোফিলিক গ্রানুলোমেটোসিস পোলিয়ানজাইটিসও আসতে পারে, বাট এটাতে অ্যাজমা একটা হিস্ট্রি থাকবে, আর হচ্ছে অ্যাজমার একটা হিস্ট্রি থাকে, ইউসোনোফিলিয়া থাকবে। আচ্ছা, আর সেকেন্ড এরপরে কোয়েশ্চেন আসছে হচ্ছে মেনশন 3 রেলেভেন্ট ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং। তাহলে আমরা এই অনুযায়ী হিস্ট্রিতে যেটা আছে ওই অনুযায়ী ইনভেস্টিগেশনগুলোই প্ল্যান করি। যেহেতু আমরা ডিডিতে রেখেছি অ্যানকা পজিটিভ ভাস্কুলাইটিস, আমরা যদি সেরোলজি করি সিয়াঙ্কা পিয়াঙ্কা করি, তাহলে হচ্ছে সিয়াঙ্কা জিপিএতে সিয়াঙ্কা পজিটিভ আসবে, আর পিয়াঙ্কা মাইক্রোস্কোপিক পোলিয়ানজাইটিসে পিয়াঙ্কা পজিটিভ আসবে। আর যদি সিমটোমেটিক রেনাল, যেহেতু এটা রেনাল সিস্টেম ইনভলভ করে, যদি আমি একটা রেনাল বায়োপসি করি তাহলে আমি রেনাল বায়োপসিতে এটাতে ইউজুয়ালি আরপিজিএন ডেভেলপ করে, অ্যানকা পজিটিভ ভাস্কুলাইটিস গুলো আরপিজিএন অনেক সময় প্রোগ্রেস করে, এই জন্য তাহলে আরপিজিএন আমরা হচ্ছে ক্রিসেন্টিক নেক্রোটাইজিং গ্লোমেরোনেফ্রাইটিস পাবো। আর যদি আমরা ইউরিনারি করি, ইউরিনারিতে এখানে অলরেডি বলে দিয়েছে আরবিসি কাস্ট আছে, তাহলে হচ্ছে হেমাচুরিয়া পাবো। আহ, যেহেতু আরপিজিএন এর ফিচার আছে তাহলে আরবিসি কাস্ট পাবো, প্রোটিনুরিয়া পাবো। আর হচ্ছে আদার তিনটা বলেছে, আমি আরেকটা লিখেছি। আর আদার যেগুলো আমরা করি যেমন সিবিসি করি, ইএসআর সিআরপি রেস পেতে পারি। আর যদি একটা ক্যাভিটারি লেশনের হিস্ট্রি দিয়েছে তাই আমরা সিটি টেস্ট করব, সিটি টেস্টে ইউজুয়ালি জিপিএতে মাল্টিপল ক্যাভিটারি নোডিউলস পেতে পারি। ছিল আমার পরের কোয়েশ্চেনটা ছিল মেনশন দ্য ইনিশিয়াল ট্রিটমেন্ট প্ল্যান। আচ্ছা, এটা যেহেতু তাহলে সিভিয়ার ডিজিজ নিয়ে যদি আসে আমরা ইন্ডাকশন থেরাপি দিব, আর হচ্ছে মেনটেনেন্স থেরাপি। ইন্ডাকশন ইউজুয়ালি আমরা সবই অটোইমিউন ডিজিজে ইন্ডাকশন আমরা কর্টিকোস্টেরয়েড দিয়ে দিই। তাহলে আমরা হাই ডোজ মিথাইল প্রেডনিসোলোন পালস থেরাপি শুরু করব 3 দিন, এরপর আমরা ট্যাপার করব, সাথে আমরা সাইকোফসফামাইড বা রিটুক্সিমা শুরু করব। এছাড়া যে মেনটেনেন্স থেরাপি হিসেবে আমি স্টেরয়েডটা ট্যাপার করব, সাথে অন্য ইমিউনোসাপ্রেসিভ থেরাপি যেমন অ্যাজোথায়াপিন, মেথ্রোটেক্সেট, রিটুক্সিমেব এগুলো ইউজ করতে পারি। এছাড়া যদি পেশেন্টের ইনফেকশন হয় তাই এই জন্য অ্যান্টিবায়োটিক দিব। যদি লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয় তখন আমাদের প্লাজমা ফেরেসিস রাখতে পারে। আচ্ছা, পরে আচ্ছা এখানে আছে ম্যানেজমেন্টটা, এই যে আমি এখানে লিখে দিয়েছি যে হাইডোজ স্টেরয়েড আর ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। প্রথমে যদি অর্গান থ্রেটেনিং অ্যানকা পজিটিভ ভাস্কুলাইটিস হয়, প্রথমে সলুপ্রেট মিথাইল প্রেডনিসোলোন পালস থেরাপি দিব, সাথে সাইকোফসফামাইড। এর সাথে মেনটেনেন্স থেরাপি হিসেবে লো ডোজ গ্লুকোকর্টিকয়েড, অ্যাজোথায়াপিন, এমএমএফ অথবা এমটিএক্স গুলো দিতে পারি। আর হচ্ছে যদি পালমিনেন্ট লাং ডিজিজ হয় এক্ষেত্রে প্লাজমা ফেরেসিস। এছাড়া হচ্ছে আমরা ইনকারলিউকিন ইনহিবিটর মেপোলিজুমেপ ইউজ করতে পারি। আর এটা ডিজিজ মনিটর করবো হচ্ছে আমরা কি হিসেবে সিবিসি, ইএসআর, সিআরপি, লাং ফাংশন, আর হচ্ছে ওই সেরোলজি হিসেবে প্রোটিনেস 3 আর মাইলোপারোক্সিডেস অ্যান্টিবডি টাইটার দেখে আমরা ডিজিজটা মনিটর করব। আচ্ছা, আমাদের পরে কোয়েশ্চেন ছিল হচ্ছে টিপিক্যাল হিস্টোলজিক্যাল ফাইন্ডিং। জিপিএতে কি হিস্টোলজিক্যাল ফাইন্ডিং পাওয়া যায় এটা চেয়েছে। অনেকেই হিস্টোলজিক্যালি কোয়েশ্চেন ছিল, ফাইন্ডিং কোয়েশ্চেন ছিল। আচ্ছা, জিপিএর হিস্টোলজিক্যাল ফাইন্ডিং এ আচ্ছা এখানে লিখেছি আমরা কি পেতে পারি। যেহেতু এটা নামেই আছে গ্রানুলোমেটোসিস উইথ পোলিয়ানজাইটিস, তাইলে হচ্ছে নেক্রোটাইজিং স্মল ভেসেলে নেক্রোটাইজিং গ্রানুলোমেটাস ইনফ্লামেশন পাবো, স্মল টু মিডিয়াম ভেসেলে ভাস্কুলাইটিস পাবো। এটা আমাদের টপিকে এই ইয়াতেই আছে ডেভিডসনে। টিস্যু বায়োপসিতে হচ্ছে আমি নেক্রোটাইজিং গ্রানুলোমা আর নেক্রোসিস অফ দ্য ভেসেলে নেক্রোটাইজিং পাবো। এছাড়া যেহেতু এটা আরপিজিএন ডেভেলপ করে, তাইলে হচ্ছে যদি আমি রেনাল বায়োপসি করি ওই ক্ষেত্রে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস পেতে পারি। আর হচ্ছে অ্যাবসেন্স অফ ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন, ওখানে কোনো পসি ইমিউন মানে ওখানে যে কমপ্লেক্স ডিপোজিশন হবে ওখানে কোনো আইজি ইমিউনোগ্লোবিলিন থাকবে না, এটাকে বলে পসি ইমিউন। হুম, আচ্ছা 4 নাম্বার কোয়েশ্চেন। 28-year-old women present with known SLE present with new onset seizure and psychosis. আচ্ছা, এর প্রথম আমাদের ডিডি চেয়েছে লিস্ট দ্য পসিবল কজ অফ হার নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন। বলে দিয়েছে একটি 28-year উমেন এসএলই পেশেন্ট আমাদের কাছে নিউ অনসেট সিজার নিয়ে আসছে এবং সাইকোসিস। তাহলে এটার ডিডি কি কি হইতে পারে? যেহেতু একে তো এসএলই আছে পেশেন্টের, একটা প্রথম ডিডি এটা হবে এসএলই ইনডিউস লুপাস সেরেব্রাইটিস হয়েছে কিনা, নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন অফ দ্য এসএলই নিয়ে পেশেন্ট ডেভেলপ আসতে পারে। আর হচ্ছে সরি
আচ্ছা, তাইলে এসএলই যেহেতু এসএলই আছে, এসএলই নিউরোসাইকেট্রিক এসএলই হিসেবে লুপাস সেরেব্রাইটিস। এছাড়া যদি পেশেন্টের এপিএস থাকে, পেশেন্ট এসএলইর সাথে অ্যাসোসিয়েট, তাইলে পেশেন্ট সিবিএসটি নিয়ে আসতে পারে, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস। এছাড়া অন্য সেকেন্ডারি কিছু কজ হতে পারে যদি পেশেন্টের ইনফেকশন হয়, সিএনএস কোনো ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, অথবা কোনো মেটাবলিক অ্যাবনর্মালিটিস, ইউরেমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আর যেহেতু পেশেন্ট এসএলই পেশেন্ট, পেশেন্ট স্টেরয়েডের উপর থাকতে পারে, স্টেরয়েড ড্রাগ ইনডিউস সাইকোসিস হতে পারে। এটা যেহেতু এটা মানে টানেল ভিশন না হলে ভালো আসলে, যে এসএলই বলে দিয়েছে, আমরা যদি শুধু পসিবল নিউরোসাইকিয়াট্রিক এসএলই লিখি তাহলে আসলে পুরো নাম্বারটা পাওয়া যাবে না। আমাদের আদার কজ অফ, যেহেতু সিজার বসে, আদার কজ গুলো লিখতে হবে, সেকেন্ডারি কজ গুলো ইনক্লুড করতে হবে। What are the investigation you would perform to exclude the differential? বলছে আমি যে ডিফারেন্সিয়াল গুলো চিন্তা করছি এগুলো এক্সক্লুড করার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব। এটা আমরা এইভাবে সাজিয়েছি যে প্রথমে ইমেজিং, নিউরো ইমেজিং যদি করি, প্রেফারেবলি এমআরআইতে আমি ভালো মতো ইনফ্রাক্ট, হ্যামোরেজ বা ভাস্কুলাইটিস থাকলে বুঝতে পারবো, আর যদি এমআরআই অ্যাভেলেবেল না হয় আমি সিটি করতে পারি। এছাড়া সিএসএফ করলে আমি মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ইনফেকশনটা এক্সক্লুড করতে পারে, সেল কাউন্ট, প্রোটিন, গ্লুকোজ কালচার বা ভাইরাল পিসিআর দেখে আমি হচ্ছে ইনফেকশনটা এক্সক্লুড করতে পারবো। এছাড়া এসএলইর জন্য রুটিন আমরা যে ইনভেস্টিগেশনগুলো করি এগুলো করবো সিবিসি, ইলেকট্রোলাইট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, গ্লুকোজ। এছাড়া যে ডিজিজ মনিটরিং এর জন্য আমরা ইএসআর, সিআরপি, আর হচ্ছে এনটিডিএসডিএনএ, সিরিজ কমপ্লিমেন্ট লেভেল, আর হচ্ছে এপিএস এর জন্য, এপিএস এক্সক্লুড করার জন্য এপিএস অ্যান্টিবডি দেখবো, তিনটা অ্যান্টিবডি গুলো। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আসছে হচ্ছে আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। আচ্ছা, পেশেন্ট আমাদের কাছে এসএলই পেশেন্ট, তাই সিজার আর সাইকোসিস নিয়ে আসছে। তাইলে প্রথমে আমাদের এই আমরা হেডিং দিয়ে ভাগ করে ফেলবো, ম্যানেজমেন্ট গুলো এভাবে ভাগ করে লিখলেই সুবিধা। প্রথমটা কাজ হচ্ছে আমার রোগীটাকে স্টেবিলাইজ করা। যেহেতু রোগীটা আমাদের কাছে সিজার নিয়ে আসছে, প্রথমে আমি সিজারটা কন্ট্রোল করব এন্টি এপিলেপটিক দিয়ে। আর যদি এরপরে হচ্ছে পেশেন্ট সাইকোসিস নিয়ে আসছে, তাহলে অ্যান্টিসাইকোটিক দিব, যেটা শর্ট কোর্স অফ অ্যান্টিসাইকোটিক দিয়ে ম্যানেজ করব। এছাড়া যেহেতু লুপাস সেরেব্রাইটিস চিন্তা করতেছি, একটা সিভিয়ার এসএলই, ওই ক্ষেত্রে আমার হাই ডোজ অফ হাইড্রোকর্টিসন শুরু করতে হবে। আমরা আইভি মিথাইল প্রেডনিসোলন শুরু করব, এটা আস্তে আস্তে ট্যাপার করে ওরালে চলে যাবো। সাথে হচ্ছে যেহেতু সিভিয়ার এসএলই, সাথে আমি ইমিউনোসাপ্রেসিস দিব, যেহেতু সাইকোফসফোমাইড অথবা অল্টারনেটিভ হিসেবে অ্যাজোথায়াপিন বা মাইকোফেনোলেট মেফোটিন। এছাড়া সাপোর্টিভ থেরাপি হিসেবে যদি ইনফেকশন থাকে আমি ইনফেকশনটা ট্রিট করব, সাথে মেটাবলিক অ্যাবনর্মালিটিস যদি থাকে তাহলে ওটা আমি ট্রিট করব। আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেনটা ছিল আর মেনশন ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন অফ দিস পেশেন্ট। যে ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন, যে যে এই পেশেন্টের যে যে কমপ্লিকেশন হতে পারে ওইগুলোর ট্রিটমেন্ট কি কি দিব আমরা। যেহেতু পেশেন্টের এপিএস থাকতে পারে, এই যে আমরা একটা ডিডিতে ওখানে রেখেছিলাম, সিবিএসটির কারণে হতে পারে পেশেন্ট, যদি এপিএস থাকে তাহলে ওই পেশেন্টকে আমরা লং টাইম লাইফ লং অ্যান্টি কোয়াগুলেন্ট দিব ওয়ারফেরিন দিয়ে। আর হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে দিব হ্যাপারিন। আর হচ্ছে আমার টার্গেট আইএনআর থাকবে 2 থেকে 3 ওয়ারফেরিন যদি দিই। এছাড়া আদৌ কমপ্লিকেশন যদি থাকে, যদি রেস্ট আইসিপি থাকে, মিনিটল আগে ইউজ করা হয়তো, আমরা এখন আসলে 3% NaCl ইউজ করি। আর পেশেন্ট যদি সিজার থেকে স্ট্যাটাস ডেভেলপ করে, স্ট্যাটাস এপিলেপটিকাস, ওই ক্ষেত্রে আমি আইবি বেনজোডায়াজেপিন অথবা আইসিইউ ম্যানেজমেন্ট যদি লাগে আইসিইউতে রেফার করব। আর যদি স্টেরয়েড ইনডিউস সাইকোসিস হয় ওই ক্ষেত্রে আমি ডোজ রিডাকশন করব, লো ডোজ অ্যান্টিসাইকোটিক, ইউজুয়ালি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক গুলো আমরা চালাবো। ঠিক আছে, আহ, আমি পরে আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেন এই স্লাইডে। A 65-year-old man patient came to the emergency department with acute confusional state. He has previous history of headache, generalized body ache, and weakness. He has recurrent urinary tract infection for last 8 months. Investigation, আচ্ছা, একটা বলেছে একটা 65 ইয়ার, অ্যারাউন্ড 60 to 70 ইয়ার্স এর মধ্যে একটা পেশেন্ট আমাদের কাছে এসেছে অ্যাকিউট কনফিউশনাল স্টেট নিয়ে। পেশেন্টের হেডেক ছিল, মানে একটা মানে একটু হাইপার ভিসকোসিটি লাইক ফিচার নিয়ে হেডেক, আর জেনারেলাইজ বডি পেইন, আর হচ্ছে উইকনেস নিয়ে। আর হচ্ছে হি হ্যাজ বলছে রিকারেন্ট এপিসোড অফ ইউটিআই এর হিস্ট্রি ছিল আর গত 8 মাস ধরে। আর পেশেন্টের কি কয়েকটা ইনভেস্টিগেশন দিয়েছে, যেখানে একটা ইএসআর পেয়েছে ট্রিপল ডিজিট, একটা ক্রিয়েটিনিন একেআই এর মতো একটা ফিচার দিয়েছে। ক্রিয়েটিনিন ছিল 2.4, আর হচ্ছে ক্যালসিয়াম ছিল
বেশি 16, 8 to 10 নর্মাল, 16 দিয়েছে, আর হেক্সরে স্কালে বলে দিয়েছে মাল্টিপল লাইট এক্লেশন। আসলে এই সিনারিও এটা দেখেই আমরা মোটামুটি একটা ডায়াগনোসিসে পৌঁছে যাই। ট্রিপল জিটিএস স্যার উইথ রেনাল ইম্পেয়ারমেন্ট উইথ এক্সরেতে ফাইন্ডিং আছে, আমরা মোস্ট প্রবাবল ডায়াগনোসিস হচ্ছে মাল্টিপল মায়োলোমা। কিন্তু শুধু মাল্টিপল মায়োলোমা লিখলে ডায়াগনোসিসটা হবে না, যেহেতু পেশেন্টটার হাইপারক্যালসেমিয়া আছে, সাথে এইটাও উল্লেখ করতে হবে। তো আমরা ডায়াগনোসিস রেখেছি অ্যাকিউট কনফিউশনাল স্টেট ডিউ টু হাইপারক্যালেমিয়া ডিউ টু মাল্টিপল মায়োলোমা। আচ্ছা, right to further investigation to with expected finding to confirm the diagnosis. আচ্ছা, মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিস করার জন্য আমরা 3টা ইনভেস্টিগেশন করি। এই 3টার মধ্যে যে কোনো 2টা পজিটিভ হলেই আমরা মাল্টিপল মায়োলোমা বলতে পারি। একটা পেশেন্টের অলরেডি দেয়া আছে যে পেশেন্টের এক্সরেতে লাইট এক্লেশন আছে। এছাড়া আমরা যদি পেশেন্টের প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস বা ইউরিন ইলেকট্রোফোরেসিস করি, তাহলে ওখানে এম প্রোটিন পাই, মনোক্লোনাল ব্যান্ড পাই। আর যদি বোন ম্যারো করি, বোন ম্যারোতে হচ্ছে প্লাজমা সাইটোসিস পাই মোর দেন 10% হচ্ছে আমরা সিগনিফিক্যান্ট মনে করি। তাহলে এই 3টার মধ্যে যে কোনো 2টা যদি পজিটিভ থাকে, 2টা যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমরা পেশেন্টকে মাল্টিপল মায়োলোমা বলতে পারি। আচ্ছা, mention 3 other factor that contribute to the patient renal impairment. আচ্ছা, এটা আমাদের একটা ছবি আছে ডেভিডসনে, এখানে ছবি থেকেই দিয়েছে যে রেনাল একটা মাল্টিপল মায়োলোমার পেশেন্ট কেন কি কি কারণে রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে আসতে পারে। একটা তো প্যারাপ্রোটিন, ওর বডিতে প্যারাপ্রোটিন ডিপোজিশন হচ্ছে বিভিন্ন জায়গায়, তাহলে রেনাল ইম্পেয়ারমেন্ট হয়ে টিউবুলস ড্যামেজ করতেছে, তাহলে ওই কারণে প্যারাপ্রোটিন ডিপোজিশনের জন্য হবে। আর হচ্ছে মাল্টিপল মায়োলোমা হাইপারক্যালসেমিয়া করে by stimulating the osteoclastic activity, increase bone resorption, এভাবে হাইপারক্যালসেমিয়া করে। এছাড়া হচ্ছে পেশেন্টের এই যে একটা রিকারেন্ট ইউটিআই এর হিস্ট্রি দিচ্ছে, এই কারণেও হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। এছাড়া ডেভিডসনে আরো 2টা পয়েন্ট রয়েছে, যদি অ্যানাসাইড পেশেন্টের বোন পেন থাকে, যেহেতু পেশেন্ট রিপিটেড অ্যানাসাইড নিতে পারে, এই কারণে হতে পারে। এছাড়া হচ্ছে অ্যামাইলয়েড ডিপোজিশন হয়, যে প্রোটিনগুলো আছে এগুলো এক্সট্রা সেলুলার স্পেসে জমা হয়ে অ্যামাইলয়েড ডিপোজিশন হয়ে আমাদের হচ্ছে কিডনিতে জমা হলে তখন হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট করতে পারে। আচ্ছা, আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন ছিল হোয়াট শুড বি দ্য ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। এটাও ডিরেক্ট একদম ডেভিডসনেরই কোয়েশ্চেন দিয়েছে, এটা আমাদের এখানেই আছে। পেশেন্ট বলেছে যদি অ্যাসিমটোমেটিক পেশেন্ট থাকে তাহলে আমাদের ট্রিটমেন্ট লাগবে না, কিন্তু এই পেশেন্ট তো সিমটোমেটিক, পেশেন্ট রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, সাথে পেশেন্টের হাইপারক্যালসেমিয়া আছে, তাহলে আমাদের 2টার ম্যানেজমেন্টই লাগবে। সেমই হাইপারক্যালসেমিয়ার ম্যানেজমেন্টে আমরা যেমন কি আইবি ফ্লুইড দিই, হাই ফ্লুইড ইনটেক, আর সাথে হচ্ছে যেহেতু হাইপারক্যালসেমিয়া আছে, আমি হসপিটাল অ্যাডমিশন করে হচ্ছে ওরা নর্মাল স্যালাইন দিব, 0.9% নর্মাল স্যালাইন 2 to 4 লিটার, সাথে পেশেন্টকে হাই ফ্লুইড 8 থেকে 10 গ্লাস দিনে পানি খেতে বলবো। কারণ এটা হচ্ছে একসাথে হাই ফ্লুইড দিলে রেনাল ইম্পেয়ারমেন্টটাও কমে যাবে, সাথে হাইপারক্যালসেমিয়াটাও ইমপ্রুভ হবে। বোন পেনের জন্য অ্যানালজেসিয়া দিব, আর বিসফসফোনেট, হাইপারক্যালসেমিয়ার জন্য বিসফসফোনেট ইউজুয়ালি হচ্ছে আমরা আইবি জোলেড্রোনেটটা ভালো কাজ করে, যদি টলারেট করতে পারে আইবি অ্যাফোর্ড করতে পারে আইবি জোলেড্রোনেট দিব। এছাড়া অ্যালোপুরিনল দিব হচ্ছে রেনাল প্রিভেন্ট ইউরেট নেফ্রোপ্যাথি প্রিভেন্ট করার জন্য। আর যদি হাইপার ভিসকোসিটি পেশেন্টের হেডেক আছে, একটা হাইপার ভিসকোসিটি সিমটম আছে, যদি হাইপার ভিসকোসিটি সিমটম থাকে তাহলে প্লাজমা ফেরোসিস করব। আর যেহেতু রিকারেন্ট ইনফেকশন হয়, এই পেশেন্টকে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি 3 মাসের জন্য, লিভোফ্লক্সাসিন ফর ফার্স্ট 3 মান্থ অফ দ্য থেরাপি। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদের আমি একটু টেকনিক্যাল ইস্যুর কারণে অনেক সমস্যা পড়েছি, সরি। আর কোনো যদি জানার কিছু থাকলে আমার স্লাইড থেকে প্লিজ ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন। থ্যাংক ইউ ডক্টর নুসরাত আপুকে। আপনাদের যদি কারো কিছু জানার থাকে আপনারা আপুকে কোয়েশ্চেন করতে পারেন। আপু, আমার মনে হয় আপনি শেয়ার এখন অফ রাখতে পারেন। থ্যাংক ইউ আপনার এফোর্টের জন্য। তো আমরা পরবর্তী আমাদের যিনি গ্রুপ 3 এ ডিসকাশন করবেন তিনি আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই। উনি বর্তমানে এফসিপিএস স্পেশালিটি স্পেসিফিক ট্রেনি ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, ঢাকা মেডিকেল কলেজে আছেন। তবে রাকিব ভাইয়ের প্রেজেন্টেশনের আগে আমার মনে হয় একটা জিনিস আমাদের একটু অবজার্ভ করার মতো, বিশেষ করে এবারের প্রশ্নে। আমরা কিন্তু এর আগে দেখেছি যে প্রশ্ন ইউজুয়ালি 3টা করে থাকতো, কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন 4টা করে আসতেছে এবং খুব বিজারলি হিস্টোপ্যাথোলজি চলে আসতেছে। প্লাস আমরা যখন এসিকিউ সলভ করব তখন শুধু একটা সিঙ্গেল ডায়াগনোসিস লিখে বসে না থেকে চেষ্টা করতে হবে যে আরো কোনো কম্পোনেন্ট বা অ্যাকিউট স্টেট আছে কিনা। যেমন নুসরাত আপু যে লাস্ট কেসটা বললেন মাল্টিপল মায়োলোমার,
সেখানে শুধু মাল্টিপল মাইলোমা বলে আপনি না অ্যাকিউট কনফারেশনাল স্টেজ এক্সপ্লেন করতে পারবেন, না তার হেডে এক্সপ্লেন করতে পারবেন। সো অ্যাবডোমিনাল পেইন অ্যাজ আ কমপ্লিকেশন আপনি এক্সপ্লেন করতে পারবেন। দ্যাট ইজ ওয়াই উই হ্যাড টু ইনক্লুড। এখন আপনি বলতে পারেন যে ভাই অ্যাকিউট কনফারেশনাল স্টেট মাল্টিপল মাইলোমাতে ইনফেকশন থেকে হতে পারে। অবশ্যই হতে পারে না তা না। যে কোনো আপনার আহ, মানে এইরকম ক্রনিক কন্ডিশন সিএট করতে পারে, সেই কারণেও হতে পারে। বাট যার ক্যালসিয়াম লেভেল 14 বেশি হয়ে গেছে তার মোস্ট লাইকলি ড্রাউজিনেসের কারণ আপনাকে আগে সিভিয়ার হাইপারক্যালসিমিয়াই ভাবতে হবে। সো উইথ দ্যাট নোট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রেজেন্টার ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে। সাইফুল ভাই, আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার স্লাইড কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে ভাইয়া, আপনি শুরু করেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন কথা বলবো হচ্ছে যে মানে যে বিসিপিএস এর মিড টার্ম জানুয়ারি 2026 যে পরীক্ষা হয়েছে, আমরা পরীক্ষা দিয়েছি। তো সে বিষয়ের মানে সে কোয়েশ্চেনের গ্রুপ 3 বা পেপার 3 যে কোয়েশ্চেন ছিল সে কোয়েশ্চেনগুলোর উপরে আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম রাকিব, এফসিপিএস ট্রেনি, এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম ডিপার্টমেন্টে আছি ঢাকা মেডিকেল কলেজে। আমাদের প্রথম কোয়েশ্চেনটা, এখানে আমাদের যে কোশ্চেন গুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে কিছু কিছু কোশ্চেন হচ্ছে যে দেখা যায় আমাদের অনেক সময় ডায়াগনোসিস চাইছে, অনেক সময় ডায়াগনোসিস না চেয়ে হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে যে সরাসরি পরবর্তী ইয়াতে গেছে। তবে প্রত্যেক কোশ্চেনের আমাদের ডায়াগনোসিস যদি আমরা ক্লু ধরতে না পারি সেক্ষেত্রে হচ্ছে যে পরের কোশ্চেন গুলো আনসার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্রথম কোশ্চেন যদি শুরু করি আমরা, a 32 years old man presented with high grade fever last 10 days. On examination revealed patient is toxic and there were multiple non-palpable purpuric spot on lower limb. Investigation revealed neutrophilic leukocytosis with raised D-dimer. এখানে প্রথম কোশ্চেনটাই চাইছে যে হোয়াট ইজ ইউর লাইকলি ডায়াগনোসিস। আমাদের কোশ্চেন আমাদেরকে কিছু ক্লু দিয়েছে, যেখানে হচ্ছে যে হাই গ্রেড ফিভার একটা উইথ নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, যেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি আমরা চিন্তা করতে করি সেক্ষেত্রে হচ্ছে যে একটা লং একটা ইনফেকশন হিস্ট্রি আছে, সাথে ডি-ডাইমার রেইজড, সাথে হচ্ছে যে মাল্টিপল নন পালপেবল পারপুরা। সেখানে আমরা বলতে পারি এটা একটা ডায়াগনোসিসটা আমাদের হচ্ছে যে সেপসিস থেকে, যেখানে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন সেকেন্ডারি টু সেপসিস। এরপরের যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে যে রাইট 4 মোস্ট রিলিভেন্ট ইনভেস্টিগেশন এক্সপেক্টেড ফাইন্ডিংস। এখানে বিসিপিএস এর কোশ্চেনের যে স্পেশালিটি, এখানে এক্সপেক্টেড যে ফাইন্ডিংস, আমি শুধু ইনভেস্টিগেশন লিখে বসে থাকলেই হবে না, যদি আমি এক্সপেক্টেড ফাইন্ডিংসটা না লিখি সেক্ষেত্রে আমার নাম্বারটা কাটা যাবে। সেক্ষেত্রে এখানে আমাদের অন্য যে এক্সপেক্টেড ফাইন্ডিংস গুলো আছে, যেটা হচ্ছে যে প্ল্যাটিলেট লেভেল দেখবো আমরা, সাধারণত সেটা কম থাকবে। ফাইন্ডিংস হিসাবে যদি আমরা বলি যে ডিক্রিজ, সেটাতে এনাফ। এরপর হচ্ছে যে ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্টস বা এফডিপি বলি, সেটা হচ্ছে যে এলিভেটেড থাকবে প্রথম বিন টাইম, যেটা হচ্ছে যে আমাদের প্রলং থাকবে। ফিব্রিনোজেন হচ্ছে যে আমাদের ফিব্রিনোজেন হচ্ছে যে লেভেলটা হচ্ছে যে আমাদের কমে যাবে, লো ফিব্রিনোজেন লেভেল। সেটা হচ্ছে যে আমাদের ফাইন্ডিংস সহ আমাদের এগুলোকে লিখতে হবে। এখানে দেখেন ইনভেস্টিগেশন কিন্তু 4টাই আছে ডেভিডসনে, এই 4টা ইনভেস্টিগেশনে কিন্তু আমাদেরকে ফাইন্ডিংস সহ লিখতে হবে। পরবর্তীতে লাস্ট কোশ্চেন হচ্ছে আউটলাইন অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি করবো, যদি সেপসিস চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে আর্লি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে, যেখানে হচ্ছে যে পেশেন্টের আন্ডারলাইন কজটা ট্রিটমেন্ট করার জন্য। আর পাশাপাশি যেহেতু পেশেন্টের জেনারেলাইজ কন্ডিশন মানে ইয়াটা, সেজন্য হচ্ছে যে আমাকে পেশেন্টের সাপোর্টিভ কেয়ার হিসেবে পেশেন্টকে হচ্ছে যে মানে যে কমপ্লিকেশন গুলো হইতে পারে, যেমন হচ্ছে এসিডোসিস, ডিহাইড্রেশন, রেনাল ফেলিওর, হাইপোক্সিয়া, সেজন্য আমাদের সেগুলো ম্যানেজ করতে হবে। যেমন হচ্ছে যে আইভি ফ্লুইড, অক্সিজেন অ্যান্ড পেশেন্টের প্রয়োজনে আইসিইউ কেয়ারও লাগতে পারে। দেন ডেফিনিটিভ আরেকটা ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে পেশেন্টকে আমরা ব্লাড প্রোডাক্ট দিতে পারি, যেটা ডেভিডসনে আমাদের লেখা আছে যে সেখানে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারবো, প্লাটিলেট কনসেন্ট্রেট দিতে পারবো, ক্রায়োপ্রেসিপিটেট দিতে পারবো যদি আমাদের ইন্ডিকেশন থাকে। লাস্ট অফ অল আরেকটা অপশন যেটা আছে এখানে, আমাদের এখানে বলা আছে যে অ্যাভয়েড কোয়াগুলেশন আনলেস থ্রম্বোটিক ডিআইসি। এখানে বইতে লাইনটা যেভাবে লেখা আছে, যদি শুড নট বি প্রেসক্রাইব রুটিনলি বেসড অন কোয়াগুলেশন টেস্ট, মানে যদি আমাদের এখানে সাধারণত আমাদের ডি ডাইমারটা বেশি থাকে, সেজন্য আমরা সেটার উপর বেসিস করে যাতে অ্যান্টি কোয়াগুলেশন শুরু না করি, সেটার জন্যই বলা আছে। আমি যেহেতু কোশ্চেন সলভ সেশন, সেজন্য আমি ক্যাজুয়ালি সবগুলো আনসারই বলে যাব। যদি কারো মানে কোনো কিছু না বুঝেন বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে কোয়েশ্চেন করলে আমি এখনো করতে পারেন, অথবা হচ্ছে আমি কোশ্চেন মানে আমার সেশনটা শেষ হলে লাস্টে আমি কোশ্চেন আনসার দিতে পারি। ওকে,
পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে a 28-year-old man presented with episode of red brown urine in morning. রেড ব্রাউন ইউরিন ইন মর্নিং, এটা আমাদের একটা ক্লু কোয়েশ্চেন থেকে। দেন হচ্ছে যে পেশেন্টের আরো কিছু ইনভেস্টিগেশন ক্লু দিয়েছে, যেটা হচ্ছে পেশেন্ট ওয়াজ এনিমিক, মাইল্ডলি ইকটেরিক, ল্যাবরেটরি, এখান থেকে আমাদের একটা হ্যামোলাইসিসের একটা ক্লু দিচ্ছে। ল্যাবরেটরি রিপোর্ট শোজ লো হিমোগ্লোবিন, এলিভেটেড এলডিএইচ, লো হ্যাপ্টোগ্লোবিলিন অ্যান্ড নেগেটিভ কম টেস্ট। এখানে আমরা একটা যদি টোটাল কোয়েশ্চেনটা যদি ধরতে চাই, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে যে নন ইমিউন হ্যামোলাইটিক এনিমিয়া বা হ্যামোলাইসিস আমাদেরকে ক্লু করতেছে। দেন হচ্ছে যে পেশেন্টের রেড ব্রাউন ইউরিন ইন দ্য মর্নিং, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু এই কোয়েশ্চেনটা ডায়াগনোসিস পৌঁছানোর জন্য। দেখেন আপনার কোয়েশ্চেন যে তিনটা আমাদের এখানে আছে, এই তিনটা কোয়েশ্চেনে কিন্তু কোয়েশ্চেনের ডায়াগনোসিস কিন্তু চাই নাই। যদি আমার ডায়াগনোসিস আমরা না জানি, আবার কিন্তু আমার কোয়েশ্চেনে আনসার করতে পারবো না। আমরা যদি পরবর্তী একটা স্লাইড দেখি, যে এখানে দেখেন একটা লাইন খেয়াল করবেন, এপিসোডস অফ ইন্ট্রাভাস্কুলার হ্যামোলাইসিস রেজাল্টস ইন হিমোগ্লোবিনুরিয়া, most noticeably in early morning urine, which has a characteristic red brown color. মানে আর্লি মর্নিং ইউরিন which characteristic red brown color, একদম কোয়েশ্চেনে কিন্তু এই লাইনটাই ডিরেক্ট তুলে দিয়েছে, যেটা হচ্ছে যে রেড ব্রাউন কালার ইউরিন। এখন প্রথম কোয়েশ্চেনটি কি, রাইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস টু রিচ দ্য ডায়াগনোসিস। আমাদের একটা আনসার হচ্ছে যে ফ্লো সাইটোমেট্রি করতে হবে, যেখানে হচ্ছে যে আমরা সিডি 55 and সিডি 59 হচ্ছে যে আমরা এটার হচ্ছে যে অ্যাবসেন্স অথবা রিডিউস পাবো। এখানে সিডি 55, সিডি 59 এগুলো হচ্ছে যে আমাদের আরবিসি যে সেল, আরবিসির গায়ে হচ্ছে যে মেমব্রেনের মধ্যে হচ্ছে যে আমাদের এটা অ্যাটাচড থাকে, যেটা হচ্ছে যে এই ডিজিজের ক্ষেত্রে সেটা হচ্ছে যে রিডিউস বা অ্যাবসেন্স অফ এক্সপ্রেশন হবে, যেটা হচ্ছে পিআইজিএ যে জিন, সেই জিনের মিউটেশনের কারণে হয়ে থাকে। এটা আমরা জানি এটা জেনেটিক ডিজিজ। দেন হচ্ছে যে দ্বিতীয় কোয়েশ্চেন ছিল মেনশন 3 কমপ্লিকেশন অফ মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এই যে ডায়াগনোসিস আমাদের এতটুকু আমরা বুঝতে পেরেছি যে এটা ডায়াগনোসিস হচ্ছে যে paroxysmal nocturnal hematuria, যেটা কমপ্লিকেশন হিসেবে কি কি হতে পারে। ভ্যানাস বইতে যেটা আছে ডেভিডসনে, যেটা হচ্ছে ভ্যানাস থ্রম্বোসিস, স্পেশালি বাচিয়ারি সিনড্রোম, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। দেন এটা ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট চাইছে, কি কি আমরা ম্যানেজমেন্ট হিসেবে কি কি দিব। যদি ডেফিনিটিভ ট্রিটমেন্ট বলে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের C5 এন্টি কমপ্লিমেন্ট C5 মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা হচ্ছে ইকুলিজুমাব, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, অ্যান্টিকোয়াগুলেশন ইফ থ্রম্বোসিস, ব্লাড ট্রান্সফিউশন হোয়েন ইন্ডিকেটেড, ভ্যাকসিনেশন এগেনস্ট ক্যাপসুলেটেড অর্গানিজম। এটা কেন দিচ্ছি আমরা যে ইকুলিজুমেব দিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের যে এগুলোর এগেনস্টে দিচ্ছি, সেই মানে ম্যাক যেটা আমরা বলি, ম্যাকের এগেনস্টে দিচ্ছে, সেটা সেই পেশেন্টগুলোকে হচ্ছে যে রিপিটেডলি ক্যাপসুলেটেড অর্গানিজম দ্বারা হচ্ছে যে ইনফেকশন হতে পারে, সেজন্য আমরা ভ্যাকসিনেশনের বিষয়টা এখানে মেনশন করতে হবে। দেন পরবর্তী কোয়েশ্চেন যেটা ছিল আমাদের, 50-year-old man hailing from Chittagong hill tract, got admitted in hospital, history of high-grade fever, abdominal cramp and watery diarrhea for 3 days, and on examination he is moderately dehydrated, blood pressure 80/50 millimeter of mercury, investigation showed leukocytosis and raised creatinine. এখানে পেশেন্টের একটা ট্রাভেলিং হিস্ট্রি দিয়েছে, যেটা হচ্ছে যে হিল ট্র্যাকে, এটা আমাদের একটা ক্লু হতে পারে যে এটা ম্যালেরিয়া কিনা। দেন হাই গ্রেড ফিভার, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ডায়রিয়া 3 দিনের, এরকম একটা ক্লু দিয়েছে, যেটা একুইট ওয়াটারি ডায়রিয়া। দেন পেশেন্টের হচ্ছে যে ডিহাইড্রেটেড আছে, দেন হচ্ছে যে পেশেন্টের ব্লাড প্রেশার কম, ক্রিয়েটিনিন বেশি। এখানে একটা প্রিরেনাল একেআর একটা হিস্ট্রি দিয়েছে। এখন আমাদের এটা ডায়াগনোসিস করতে হবে, যদিও কোশ্চেনে আমাদের ডায়াগনোসিস চাই নাই, আমাদের চাইছে যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আমাদের ডায়াগনোসিস এটা কি কেউ বলতে পারবেন কি ডায়াগনোসিস হতে পারে? আচ্ছা ঠিক আছে, আমরা বলতেছি যেহেতু একটা ট্রাভেলিং হিস্ট্রি ছিল, আমাদের এটা মোস্ট প্রবাবলি হচ্ছে যে একিউট ইনফেকশাস ডায়রিয়া, মোস্ট লাইকলি কলেরা উইথ হাইপোভলিমিক শক উইথ প্রিরেনাল একেআই। টোটাল হচ্ছে যে আমাদের যতগুলো অ্যাডজেক্টিভ এখানে জয়েন করা যায়, মানে এই কোয়েশ্চেনের জন্য সবগুলো অ্যাডজেক্টিভ এখানে আনলে আমার ফুল নাম্বারটা ক্যারি করবে। মানে যদিও এখানে ডায়াগনোসিস আমার চাইনি, আবার যদি চাইতো সেক্ষেত্রে হচ্ছে যে আমার একেআই, প্রিরেনাল একেআই সেটা বলতে হতো, একিউট ইনফেকশাস ওয়াটারি ডায়রিয়া, মোস্ট লাইকলি কলেরা।
এখন আমাদের যেটা কোয়েশ্চেনে চাইছিল ইমিডিয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেহেতু পেশেন্ট শকে আছে, বিপি কম, সেক্ষেত্রে হচ্ছে যে আমার সার্কুলেশন এস্টাবলিশ করতে হবে, পেশেন্টের লার্জ আইভি ক্যানুলা করে রিপিট ইনফিউশন হচ্ছে যে দিতে হবে, আর নর্মাল স্যালাইন, পেশেন্টের এয়ারওয়ে প্যাটেন্ট আছে কিনা সেটা দেখতে হবে, প্রয়োজনে অক্সিজেন দিতে হবে, দেন পেশেন্টের মনিটর করতে হবে ব্লাড প্রেশার, পালস, ইউরিন আউটপুট, কারেকশন অফ ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যান্ড আইসোলেশন। যদি ইনফেকশন কলেরা সাসপেক্টেড যেহেতু সেহেতু আইসোলেশনে রাখতে হবে, পেশেন্টকে ইনফেকশন কন্ট্রোল করতে হবে। এর পরবর্তী যে কোশ্চেন ছিল আমাদের পেশেন্টের 4 রিলিভেন্ট ইনভেস্টিগেশন। আমরা চেষ্টা করব যখনই আমাদের কোনো ইনভেস্টিগেশন চাই, কোশ্চেনে যদি আনসার এক্সপেক্টেড ফাইন্ডিংস উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে যদি আমরা দিয়ে দিতে পারি ফাইন্ডিংসটা, আমরা যদি জানি, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ভালো নাম্বার ক্যারি করবে এবং পরবর্তী কোশ্চেনের জন্য গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে। যেটা হচ্ছে যে এখানে এই কোশ্চেনের যে রিলিভেন্ট ইনভেস্টিগেশন গুলো আমাদের স্টুল রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড কালচার করতে পারি, যেখানে হচ্ছে যে আমাদের নিউমারাস মর্টাইল অর্গানিজম থাকবে, যেটা হচ্ছে ভিব্রিও কলেরা। যেহেতু হচ্ছে যে একটা ডায়রিয়ার পেশেন্ট, আমরা হচ্ছে যে পেশেন্টের সচরাচর একটা ইলেকট্রোলাইট করব, যেখানে সোডিয়াম পটাশিয়াম কম থাকতে পারে। যেহেতু আমরা বলছি পেশেন্টের একটা শর্ট টার্ম 3 দিনের একটা ট্রাভেলিং হিস্ট্রি, জ্বর ছিল পেশেন্টের, সেক্ষেত্রে আমরা ডেঙ্গু ম্যালেরিয়া এক্সক্লুড করতে হবে। পেশেন্টের একটা ডেঙ্গু ম্যালেরিয়া এক্সক্লুড করতে হবে। রেনাল ফাংশন তো রেজড অলরেডি। আমরা এখানে একটা পেশেন্টের যেহেতু হাইপোক্সিয়া আছে, একটা ব্লাড এভিজি পেশেন্টের করব, সেটা হচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট করবো। পেশেন্টের ট্রিটমেন্ট চাইছিল, পেশেন্টের ট্রিটমেন্ট এখানে মেইনলি হচ্ছে যে পেশেন্টের যেহেতু পেশেন্ট শকে আছে, সেক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টের রিহাইড্রেশন উইথ আইভি ফ্লুইড ফলোড বাই ওরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন, দেন হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ম্যানেজ করবো পেশেন্টকে। আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল a 66 years old man was admitted for ICU for neutropenic sepsis after returning to general ward. He again developed fever, cough with hemoptysis. His HRCT shows macronodule with halo sign in apical region of right lobe. এখন আমরা পেশেন্টার HRCT ফাইন্ডিংস দেখে আমরা একটা ক্লু ধরতে পারি, হ্যালো সাইন, যেটা আমাদের খুবই কমন একটা সাথে হচ্ছে যে পেশেন্টের কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমাদেরকে বলেছিল। পেশেন্ট হচ্ছে যে আইসিইউতে ছিল নিউট্রোপেনিক সেপসিস নিয়ে পেশেন্ট আইসিইউতে ছিল। দেন হচ্ছে যে পেশেন্টের এখন ওয়ার্ডে আসার পরে হচ্ছে যে জ্বর, কাশি, দেন হচ্ছে যে হেমোপটাইসিস প্রেজেন্ট করছে। পেশেন্টের প্রভিশনাল ডায়াগনোসিস হিসেবে আমাদের ডায়াগনোসিস আসছে হচ্ছে যে ইনভেসিভ পালমোনারি স্পারজুলোসিস। এখন পেশেন্টের এর পরবর্তী কোশ্চেনে আমাদেরকে জানতে চাইছে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে। ডেভিড স্যারের বক্সে আমাদের বেশ অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, যেমন এখানে এই কোশ্চেন থেকে আমরা আনসার করতে পারি, যেমন হচ্ছে নিউট্রোপেনিয়া আছে পেশেন্টের হচ্ছে যে হাইডোজ গ্লুকোকর্টিকয়েডের হিস্ট্রি থাকতে পারে, লিউকিমিয়া, পেশেন্টের ইমিউনোসাপ্রেস থাকতে পারে। দেন হচ্ছে যে পেশেন্ট অলরেডি পেশেন্ট বলছে যে আইসিইউ থেকে এসেছে, ক্রিটিক্যালি ইল পেশেন্ট অন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। দেন হচ্ছে যে পেশেন্টের যদি কোনো সলিড অর্গান অর অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সফিউশন হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে এগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচনা আসবে আমাদের। দেন হচ্ছে যে পরবর্তী কোশ্চেন ছিল 3 ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড। যেহেতু আমরা এই ডিজিজটা ইনভেসিভ পালমোনারি স্পারজুলোসিস আমাদের হচ্ছে যে একটা ফাঙ্গাল ডিজিজ, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সেখান থেকে কি ধরনের ইনভেস্টিগেশন ফাইন্ডিংস আশা করতে পারি। সিরাম গ্যালাক্টোমান্নান পজিটিভ, ব্রঙ্কোঅ্যালভিওলার লেভেজ কালচার স্পারজিলাস স্পেসিস পাবো, আর লাং বায়োপসি ডেফিনিটিভ, যেটা সেপারেট হাইফি উইথ একিউট অ্যাঙ্গেল ব্রাঞ্চিং। পরবর্তী যে এটার লাস্ট কোয়েশ্চেনে মানে ছিল হচ্ছে যে এটার ড্রাগ অফ চয়েস কি দিব আমরা। সেখানে আমাদের ড্রাগ অফ চয়েস ছিল হচ্ছে যে বরিকোনাজল, যেটা হচ্ছে যে আমাদের ডেভিডসনই আছে বরিকোনাজল। সরি, আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা যাই, যেটা হচ্ছে যে পেশেন্টের 30 years old man presented with a painful red nodule on shin, for 3 days. The nodule became pustular and broken down centrally, and rapidly progressed to an ulcer with an pustular edge. She is known as case of ulcerative colitis. আমরা কোশ্চেনটা যদি পেছন থেকে স্টাডি করি, সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে পেশেন্টের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে আলসারেটিভ কোলাইটিসের, সেটা আমাদের একটা মেইন ক্লু। দেন হচ্ছে যে পেশেন্টের একটা শিন অফ দ্য টিবিয়াতে হচ্ছে যে একটা পেইনফুল নোডিউল হয়েছে, যেটা হচ্ছে যে একটা আলসারের মতো রেপিডলি প্রোগ্রেসড একটা আলসার হয়ে গেছে, যেটা আমাদের মাইট বি ডায়াগনোসিস কি হতে পারে। সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হতে পারে হচ্ছে যে পায়োডার্মা গ্যাংগ্রিওসাম। আমরা পরবর্তী ছবিটা যদি দেখি তাহলে হচ্ছে যে
ক্লিয়ার হতে পারবো। সরি, ডিস্টার্ব হচ্ছে। এই ছবিটার দিকে যদি তাকাই তাহলে এটা আমরা বোঝা যাচ্ছে যে আহ, আহ, আমরা ডেভিডসনের লাইনটা যদি পেইনফুল টেন্ডার ইনফ্লামড নোডিউল অর পাস্টিউল which breaks down centrally and rapidly progress to an ulcer with an indurated undermined purplish or pustular edge. এটা আমার এর পরবর্তী কোশ্চেন ছিল আমাদের যে এটার অ্যাসোসিয়েটেড ডিজিজ আমাদের কি কি থাকতে পারে, সেটাও ডেভিডসনের সরাসরি লেখা আছে, যেটা হচ্ছে যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ব্লাড ডিসক্রিয়াসিস, ইমিউনোডেফিসিয়েন্সি, এইচআইভি। যেটা আমরা এখানে পয়েন্ট আকারে লিখে দিয়েছি, যেটা আলসারেটিভ কোলাইটিস অলরেডি আমাদের বলা হয়েছে কোশ্চেনে। দেন হচ্ছে যে ক্রনস ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হেমাটোলজিক্যাল মেলিগন্যান্সি, এইচআইভি। নেক্সট কোশ্চেন ছিল হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস। আমাদের আপনারা জানেন অলরেডি এর মধ্যে যেগুলো কোশ্চেন ডিসকাশন হয়েছে আমাদের এবারের সেশনে, অনেকগুলো হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস চেয়েছে এবং প্যাথোফিজিওলজি চেয়েছে, যার মধ্যে এটাও একটা কঠিন কোশ্চেনের অন্তর্গত। এটার এই পাইরোডার্মা গ্যাংগ্রিনোসামের যে হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, সেটা হচ্ছে যে হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস, সেটা হচ্ছে যে ডেন্স নিউট্রোফিলিক ডার্মাল ইনফিলট্রেট উইদাউট ভাস্কুলাইটিস। এটাই লিখতে হবে নাম্বার পেতে হলে। একটু কঠিন হলো, এভাবেই আনসার করে আসতে হবে। দেন হচ্ছে ট্রিটমেন্ট অপশন যেটা চেয়েছিল, যেটাতে এখানে হচ্ছে সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড, সাইক্লোস্পোরিন, টিএনএফ আলফা ইনহিবিটর, ইনফ্লিক্সিমাব, লোকাল ওন কেয়ার। এটাই ছিল আমাদের সি গ্রুপ বা পেপার 3-র যে 5টা কোশ্চেন। যদি কারো কিছু জানার থাকে অথবা হচ্ছে যে বুঝেন নাই আমার কথা অথবা ফাস্ট হয়ে গেছে আমার কথা বলাটা, তাহলে কিছু কোশ্চেন যদি থাকে কোশ্চেন করতে পারেন। না হয় ধন্যবাদ। যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর রাকিব আপনার সময়ের থ্যাংক ইউ জন্য। ভাইয়া, আপনি পরবর্তীতে কন্টিনিউ জি করেন ভাইয়া। জি থ্যাংক ইউ। সালাম। তো আমরা আমাদের আজকের যে অনলাইন সলভ সেশন, এটার প্রায় শেষ দিকে চলে এসেছি। তবে আমাদের লাস্ট যে গ্রুপ 4, এটার সলভটা আমাদের রয়ে গিয়েছে। তো গ্রুপ 4 এর সলভ নিয়ে আমাদের সামনে আসছেন ডক্টর মোহাম্মদ তানভীর রহমান ভাইয়া। উনি বর্তমানে এফসিপিএস স্পেশালিটি স্পেসিফিক ট্রেনি গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছেন এবং উনি আমার সিপি পার্ট 1 কমপ্লিট করেছেন। তো তানভীর ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই আপনার প্রেজেন্টেশনটা আপনি শেয়ার করেন এবং আপনার ডিসকাশনটা শুরু করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, অডিও আসতেছে। জি, আচ্ছা। স্লাইড দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে। তো ভাই তুমি একটু ইয়েতে যাও, যে স্লাইড মোডে যাও, চেঞ্জ করো, দেখি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ ঠিক আছে তানভীর, থ্যাংক ইউ, শুরু কর। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ডক্টর এমডি তানভীর রহমান দীপ, এফসিপিএস ফাইনাল পার্ট গ্যাস্ট্রোএন্টারোলজি ট্রেনি, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। তো গ্রুপ 4 নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল, 20-year-old woman presented with palpitation, tremor, low-grade fever with neck pain for 1 week. On examination, diffuse soft and tender goiter with absent pain. So what is the likely differential diagnosis? Likely differential diagnosis কিন্তু মার্কটা দেয়া আছে 2 মার্ক। হ্যাঁ, তো এটা নর্মালি আমাদের সবারই অ্যান্সার সবার চলে আসছে যে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো কিন্তু এখানে কথা হচ্ছে যে যেহেতু 2 মার্ক দিছে এবং লাইকলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলছে, নট প্রভিশনাল, সেই ক্ষেত্রে আমরা চাইলে সাথে আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যাড করে দিতে পারি। সো যদি একদম নাও দেই, আমাদের মার্ক খুব একটা যে কাটবে তা না, কারণ এই ক্ষেত্রে আসলে অন্য আর কিছু চিন্তা করার খুব একটা নেই। আর যদি আমরা ডিফারেন্সিয়াল অ্যাড করে দিই, সেই ক্ষেত্রেও কোনো আমার নেগেটিভ মার্কিং হবে না। সো যেহেতু মার্ক বেশি, আমরা ডিফারেন্সিয়াল অ্যাড করে দিতে পারি। সো কি কি ডিফারেন্সিয়াল পাচ্ছি? সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস আর হচ্ছে সাবকিউটিভ থাইরয়েডাইটিস। সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসের ব্র্যাকেটে যেগুলো লেখা আছে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে জাস্ট ক্লু আমাদের মনে রাখার জন্য, সামনে যে এসবিএ তে যদি হেল্প হয়, যে কক্সাকি ভাইরাস, মামস, অ্যাডিনো, ইন্টারফেরন আলফা থেরাপি বা লিথিয়াম থেরাপিতে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস হচ্ছে প্রেসিপিটেট করতে পারে। আর নেক্সট যেটা হচ্ছে সাপোর্টিভ থাইরয়েডাইটিস, এটা হচ্ছে যদি পেশেন্টের প্রি এক্সিস্টিং কোনো থাইরয়েড ইলনেস থাকে, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, লাইক ডায়াবেটিস, প্রেগনেন্সি, এগুলো থাকে। এছাড়া কোনো সার্জারির পরে, কোনো এফএনএসি প্রসিডিউরের পরে সেটা সাপোর্টিভ থাইরয়েডাইটিস হতে পারে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে 3 ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস আর হচ্ছে 3 ট্রিটমেন্ট অপশনস।
ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে হলো গিয়ে প্রথমে আমাদেরকে যেহেতু তিনটা বলে দিছে, আমার যখন এরকম তিনটা বা চারটা নির্দিষ্ট স্পেসিফিক করে দিবে, আমার খেয়াল রাখতে হবে যে মোস্ট স্পেসিফিক ইনভেস্টিগেশন গুলাই আমাকে সবার আগে লিখতে হবে। এরপরে হচ্ছে হলো গিয়ে অন্যান্য যেগুলো আমার মাথায় থাকবে আমি লিখে দিয়ে আসতে পারবো, সমস্যা নেই। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সবার আগে থাইরয়েড ফাংশন টেস্ট, সিরাম টিএসএইচ, T3 T4, এখন ডেভিডসনে বলা আছে T3 T4, আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে প্র্যাকটিস করি আমরা FT3 এবং FT4, তাই FT3 FT4 যদি লিখি আমরা, এটা স্যাররা তো প্র্যাকটিসই করে, তো স্যাররাও যেহেতু প্র্যাকটিস করে এটা সমস্যা হবে না। কেউ যদি ডেভিডসনের আঙ্গিকে T3 T4ও লেখেন ওইটাও অ্যাকসেপ্টেবল। সো টিএসএইচ লো থাকতে পারে, FT3 FT4 হাই আপ টু 4 to 6 উইকস হতে পারে। রেডিও আয়োডিন আপটেক স্টাডি, এটার ক্ষেত্রে লো আপটেক পাবো। সিবিসি উইথ ইএসআর হাই এসআর পাবো। আর ট্র্যাপ করতে পারি, ট্র্যাবের গুরুত্বটা হচ্ছে প্রগনোসিসের ক্ষেত্রে বেশি, যে এই পেশেন্টটা পরবর্তীতে ওভার্ট হাইপোথাইরয়েডিজম হিসেবে কনভার্ট হবে কিনা, তাকে আমার ফলো আপে রাখতে হবে কিনা, এই জিনিসটা বোঝার জন্য ট্র্যাপটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমার প্রথম তিনটা হচ্ছে স্পেসিফিক, লাস্ট হচ্ছে ট্র্যাপ। দেন চলে আসি আমরা ট্রিটমেন্ট অপশন। ট্রিটমেন্ট অপশনের মধ্যে হচ্ছে প্রথমেই হচ্ছে পেশেন্টের যে পেইনের কমপ্লেইন আছে সেটাকে আমি নিউট্রালাইজ করার জন্য অ্যাসপিরিন 600 মিলিগ্রাম, ড্রাগ অফ চয়েস অথবা এনএসআইড সাজেস্ট করতে পারি। বিটা ব্লকার দিতে পারি পেশেন্টকে, প্রোপানল কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আমরা প্রেডনিসোলন 40 মিলিগ্রাম ডেইলি ফর 3 to 4 উইকস প্রয়োজন হতে পারে, ডিজিজ সিভিয়ারিটির উপর নির্ভর করে। এবং লাস্টে একটা যেটা বলা আছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ হ্যাজ নো রোল, এটার গুরুত্বটা হচ্ছে আমাকে ট্রিটমেন্ট অপশন বলছে, কিন্তু যদি আমার যে কোনো ক্ষেত্রে নেগেটিভ যদি ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট থাকে সেটা আমার বলে দিয়ে আসাটা বেটার, বা পড়ার জন্য বেটার। এর জন্যই স্লাইডে এটা রাখা হয়েছে যে নেগেটিভ পয়েন্ট হলেও এটা আমার মাথায় রাখতে হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগের কোনো রোল নেই। আচ্ছা, দেন চলে আসি হচ্ছে একটা খুবই সুন্দর একটা কমন কোয়েশ্চেন আমাদের এটা, যেটা ওয়ার্ডেও মাঝে মাঝে ডিল করতে হয়, এবং যারা এমআরসিপি দিবেন তাদের জন্য এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, যে 22-year-old woman was taken to emergency department with history of ingestion of 25 tablets of amitriptyline, হ্যাঁ টিসিএ পয়জনিং, তার মানে 30 মিনিট ব্যাক, সে 1 ঘন্টার মধ্যে আসছে। দেখেন এখানে যে কোনো পয়জনিং এর পেশেন্টের ক্ষেত্রে যদি টাইম উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট ইস্যুতে কিছু জিনিস গুরুত্ব পাবে, যেমন অ্যাক্টিভেটেড চারকোল, এই ধরনের জিনিসগুলো যখন আমি ম্যানেজমেন্ট অপশনে যাব, এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বলা আছে উইদিন 1 আওয়ার যদি পেশেন্ট প্রেজেন্ট করে সেই ক্ষেত্রে আমার এগুলোর রোল আছে। সো কোয়েশ্চেন কি কি আছে, মেনশন 4 সিভিয়ার কমপ্লিকেশনস, এটা দেখার সাথে সাথে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে কিউটি প্রলঙ্গেশন, বাট অ্যাকচুয়ালি সিভিয়ার কমপ্লিকেশনের মধ্যে কিউটি প্রলঙ্গেশনটা প্রথমে আসবে না, আসবে হচ্ছে কনভালশন, কোমা, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ফিব্রিলেশন, দেন হার্ট ব্লক, এগুলো হচ্ছে ডেভিডসনে এই পাঁচটাই বলা আছে। আর দেন চলে আসি আমরা ইসিজি ফিচার্স, সিভিয়ার টিসিএ পয়জনিং উইথ মেকানিজম, লাস্টে একটা মেকানিজম লাগিয়ে দিচ্ছে, তার মানে 0.5 মার্ক হচ্ছে ইসিজি ফিচারের জন্য আর 0.5 মার্ক হচ্ছে তার মেকানিজমের জন্য। সো এটা কি, এটা হচ্ছে কিউআরএস প্রলঙ্গেশন, এটা যদি 0.16 সেকেন্ডের বেশি হয়, তার মানে 4 স্মল স্কোয়ার এর বেশি যদি হয়, সেটা হচ্ছে হলো কি আমার এটা মানে ইসিজিতে এই চেঞ্জটা আসতে পারে। এবং এটার মেকানিজম কি, সোডিয়াম চ্যানেল ব্লকিং, এবং এটা হাই রিস্ক অফ অ্যারিথমিয়া। ঠিক আছে, তো মেইন প্যাথোলজিটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকেডের কারণে কিউআরএস প্রলঙ্গেশন হবে। আচ্ছা, দেন লাস্ট অপশন হচ্ছে আউটলাইন ম্যানেজমেন্ট প্ল্যান ফর দিস পেশেন্ট। খেয়াল রাখতে হবে যখনই ম্যানেজমেন্ট প্ল্যান বলবে, ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট প্ল্যান দুইটা সেম না। ম্যানেজমেন্ট প্ল্যানে পেশেন্টের জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট এবং নেসেসারি ইনভেস্টিগেশন তিনটা জিনিসই ম্যান্ডেটরিলি থাকতে হবে। সো আপনাকে হচ্ছে এসএকিউতে হচ্ছে সবসময় হচ্ছে যেটা আমাদেরকে শেখানো হয়, যেমন জেনেসিস থেকেও যেভাবে শেখানো হয়েছে যে প্যাটার্ন, লেখার ফরম্যাট শিখতে হবে। সো আমরা লেখার ফরম্যাটটা যদি একটু চেষ্টা করি তাহলে দেখা যাবে অনেক কোয়েশ্চেনই আমরা একটু স্মুথলি লিখে দিয়ে আসতে পারবো, খাতা ফাঁকা থাকবে না। সো এই ক্ষেত্রে কি, আমরা জেনারেল ম্যানেজমেন্ট, যে কোনো একটা পেশেন্ট অ্যাকিউট কন্ডিশনে আসছে, তার প্রথমেই এবিসিডি ম্যানেজমেন্ট, তাকে অক্সিজেন দিব। দেন ইনভেস্টিগেশন আর্জেন্ট কি কি করতে হবে, ন্যূনতম ওইগুলা লিখে দিব, যে 12 লিড একটা ইসিজি করব, কারণ আমরা দেখতেই পাচ্ছি পেশেন্টের কিউআরএস প্রলঙ্গেশন হতে পারে। এবিজি করব, কারণ পেশেন্টের অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। আর ইলেকট্রোলাইটস করব। আচ্ছা, তো এরপর স্পেসিফিক ম্যানেজমেন্ট, আমরা সবাই জানি এটা আইবি সোডিয়াম বাইকার্বনেট 50 ml 8.4%। তো এটা কখন দিব, ইন্ডিকেশন দুইটা লিখে দিছি, যে অ্যারিথমিয়া যদি থাকে, কিউআরএস ওয়াইড হয়, এবং লং কিউটি যদি থাকে, এবং রিপিটেড টু কারেক্ট অ্যাসিডোসিস, আমরা মানে রিপিটেড ডোজিং করতে পারবো। আর যেহেতু পেশেন্ট 30 মিনিটসের মধ্যে আসছে, তাহলে আমরা অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করতে পারবো। আর যদি সিজার থাকতো এবং সেটা প্রলংড হতো, সেক্ষেত্রে আমি আইবি বেনজোডায়াজেপাইনের কাজ আছে। এবং এমআরসিপিতেও এটা একটা কমন কোয়েশ্চেন দেখা যায়, যে স্টেমটা এরকম থাকে পার্ট 1 এর ক্ষেত্রে আমরা যেগুলো দেখছি,
যে টিসিএ পয়জনিং নিয়ে আসলো পেশেন্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া, হোয়াট উইল ইউ ডু ফার্স্ট? অ্যান্সার কিন্তু তখন কার্ডিয়াক অ্যারিথমিয়া যদিও বলছে, হোয়াট উইল ইউ ডু ফার্স্ট এর অ্যান্সারটা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তো তখন কিন্তু কোনো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ বা ওইসবের দিকে যাবে না, অ্যান্সারটা সোডি বাইকার্বনেট। তারপর আমরা চলে আসি 40-year-old woman with long-standing Raynaud's phenomenon and skin tightening, presents with sudden onset headache, seizure, and BP of 210/120 millimeter of mercury. Creatinine is rising rapidly. আচ্ছা, এই কোশ্চেনটা থেকে ক্লুগুলা বুঝতে পারলে হচ্ছে ডায়াগনোসিস লিখতে সুবিধা হবে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এটা আমরা সবাই এক বাক্যে পেরে যাব যে আচ্ছা ঠিক আছে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস, কিন্তু আপনাকে 1 মার্ক পাওয়ার জন্য এটার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন হইতে হবে। বিসিপিএস এর নিয়ম হচ্ছে এসএ কিউ হোক আর আইওই হোক, অস্কির ক্ষেত্রে যতগুলা প্রবলেম আছে অ্যাড্রেস করতে হবে এবং সেই অনুযায়ী ম্যানেজমেন্টও করতে হবে। তাহলে দেখেন, ফার্স্ট অফ অল পেশেন্ট হাইপারটেনশন নিয়ে আসছে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। ইমার্জেন্সি কেন? কারণ পেশেন্টের একটা অর্গান ফেলিওরের মানে হচ্ছে একটা স্টেম দিচ্ছে, যেমন হচ্ছে হেডেক, সিজার, ক্রিয়েটিনিন রাইজিং র্যাপিডলি। এই যে পুরো জিনিসটা, এটাকে আমরা বলতে পারি অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন অথবা হাইপারটেনসিভ ইমার্জেন্সি। সো কারণ হচ্ছে এখানে এনকেফালোপ্যাথির ফিচার আছে এবং রেনাল ডিটেরিওরেশনের, র্যাপিড রেনাল ফাংশন ডিটেরিওরেশনের একটা ফিচার আছে, আর পেশেন্টের তো স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস উইথ সিস্টেমিক স্ক্লেরোসিস দেওয়াই আছে। সো আমি যদি কমপ্লিট ডায়াগনোসিসটা বলি, হাইপারটেনসিভ ইমার্জেন্সি ডিউ টু স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস উইথ সিস্টেমিক স্ক্লেরোসিস। প্রথম দিকে যখন সলভটা আমি করি তখন উইথ সিস্টেমিক স্ক্লেরোসিস এইটা হচ্ছে এটুকু অ্যাড করিনি, কিন্তু ভাইয়া হচ্ছে আমাকে সিফাত ভাইয়া যেটা বললো যে প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করাটার গুরুত্ব, তো যার কারণে হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস এটা অ্যাড্রেস করাটাও আসলে গুরুত্বপূর্ণ। এটা তার প্রাইমারি ডিজিজ, স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস, সে অ্যাকিউট কন্ডিশন নিয়ে আসছে এবং তার প্রেজেন্টেশনটা কি ছিল? হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আচ্ছা, তো এরপরে হচ্ছে প্যাথোফিজিওলজি অফ দিস কমপ্লিকেশন। দেখেন এখানে কমপ্লিকেশনটা কি? কমপ্লিকেশনটা হচ্ছে হলো গিয়ে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। এই ক্ষেত্রে এই হাইপারটেনসিভ ইমার্জেন্সিটা হচ্ছে একটা অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন। কেন অ্যাক্সিলারেটেড হাইপারটেনশনের? আপনাদের ডেফিনেশনটা বা হচ্ছে টপিকটা দেওয়া আছে কার্ডিওলজিতে। হাইপারটেনশনের মধ্যে 450 নাম্বার পেজের মধ্যে হবে হয়তো ডেভিডসন, 415 বা 50, যে কোনো একটা পেজের মধ্যে। এখানে মেনলি বলা আছে যে পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ হাইপারটেনশন বা হাই বিপি, সাথে ডায়াগনস্টিক কি কি থাকতে হবে? যে কোনো একটা থাকলে হবে, যেমন হচ্ছে রেটিনোপ্যাথি গ্রেড 3 or 4, র্যাপিড রেনাল ফাংশন ডিটেরিওরেশন অথবা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। তাহলে আমরা দেখেন এখানে দুইটা অলরেডি পেয়ে যাচ্ছি, ক্রিয়েটিনিন রাইজিং র্যাপিডলি আর হচ্ছে এনকেফালোপ্যাথির ফিচার। আচ্ছা, সো এই ক্ষেত্রে প্যাথোফিজিওলজিটা হচ্ছে ওই জায়গাতে সুন্দরভাবে লেখা আছে যে মূল কথাটা ফিব্রিনয়েড নেক্রোসিস, কিন্তু আমি এখানে বাকিটুকু সুন্দরভাবে নিয়ে আসছি হচ্ছে হ্যারিসনে এটা সুন্দরভাবে দেওয়া আছে যে অ্যাকিউট ফিব্রিনয়েড নেক্রোসিস অফ দ্য অ্যাফারেন্ট আর্টারিওলস, ইন্টিমাল প্রলিফারেশন যেটা অনিয়ন স্কিন প্যাটার্নে পাবো আমরা, দেন হচ্ছে ইসকেমিক কলাপস অফ গ্লোমেরুলাই। এই পুরো জিনিসটা মিলে এগুলা অ্যাটিপিক্যাল হিমোলাইটিক অ্যানিমিয়াতে কনভার্ট করতে পারে, যেটা থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া বা ইন্টারভাস্কুলার হিমোলাইসিস করতে পারে। এই সম্পূর্ণ প্রসেসটাকে হ্যারিসনে একটা সুন্দর টার্ম দিয়ে উল্লেখ করছে যেটা অবলিটারেটিভ ভাস্কুলোপ্যাথি বলা হয়। তো এইটা সবাই একটু চাইলে একটু নোট নিয়ে নিতে পারেন। এটা ডেভিডসনে হচ্ছে শুধুমাত্র ফিব্রিনয়েড নেক্রোসিস আর ইন্টারভাস্কুলার হিমোলাইসিস টার্মটা বলছে, তাও এটা কিন্তু স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস ও মানে সিস্টেমিক স্ক্লেরোসিস দ্যাট ইজ কানেকটিভ টিস্যু ডিজিজ চ্যাপ্টারে বা রিউমাটোলজি চ্যাপ্টারে কিন্তু এটা বলা নাই, এটা বলা আছে কার্ডিওভাস্কুলার মানে সিভিএস চ্যাপ্টারে, কার্ডিওলজি চ্যাপ্টারে হাইপারটেনশনের মধ্যে অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন টপিকের মধ্যে পেজ নাম্বার 450 অথবা 415। আচ্ছা, দেন হচ্ছে আমরা চলে আসি ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ডায়াগনোসিস লিড করবে, ম্যানেজমেন্ট কিভাবে লিখবো? যেহেতু ডায়াগনোসিসে আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সি শো করছি, হাইপারটেনসিভ ইমার্জেন্সির ম্যানেজমেন্ট দিব। স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস বলছি, ওইটার জন্য স্পেসিফিক কিছু থাকলে সেটার ম্যানেজমেন্ট দিব এবং ওভারঅলে তার যে কন্ডিশনগুলো আছে সেগুলোর ম্যানেজমেন্টও লিখে দিব, এতে করে আমার মার্কটা সিকিউর থাকবে। সো হাইপারটেনসিভ ইমার্জেন্সির ম্যানেজমেন্ট আমরা সবাই জানি যে আইভি দিতে হবে, এক কথায় যে আইভি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব, এবং এটার বেসিক যে আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বেসিক যে টার্গেট যে লো ম্যাপ কমাবো, মিন আর্টেরিয়াল প্রেশার আমরা সূত্র সবাই জানি আশা করি। তো মিন আর্টেরিয়াল প্রেশার নট মোর দেন 25% উইথিন ফার্স্ট আওয়ার, দেন ওভার নেক্সট 2 to 6 আওয়ার্স হচ্ছে টার্গেট বিপি 160 বাই 110 to 100 মিলিমিটার অফ মার্কারিটা আমি নামাবো। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট আমরা সবাই জানি যে এই ক্ষেত্রে রেনাল ফাংশন টেস্ট ডিটেরিওরেট করা সত্ত্বেও এসি ইনহিবিটর হ্যাজ দ্য ক্রুশাল রোল।
আর এছাড়া পারসিস্টেন্ট হাইপারটেনশন থাকলে আমি এআরবি সিসিবি এগুলো অ্যাড অন থেরাপিতে যেতে পারবো, বা প্রোস্টাসাইক্লিনস। আর ম্যানেজমেন্ট অফ রেনল্ডস ফেনোমেনন এগুলো হচ্ছে ওই যে বাকি যে আমি ডায়াগনোসিসে রেখেছি সেই জিনিসগুলোর ম্যানেজমেন্ট। আমরা জানি রেনল্ডস এর জন্য নিফেডিপিন আমরা সাজেস্ট করতে পারি। এছাড়া এই ধরনের পেশেন্টের মূল জিনিসটা হচ্ছে ফলো আপ, বিপি মনিটরিং এবং রেনাল ফাংশন টেস্টের মাধ্যমে ফলো আপ করবো। দেন হোয়াই নো স্টেরয়েড, দেখেন যে কোনো ধরনের, আমরা একটু বলে নেই যে কোনো ধরনের কানেকটিভ টিস্যু ডিজিজে আমাদের কাইন্ড অফ যখন আমরা শেষ কথা বলতে স্টেরয়েড কিন্তু আমাদের লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করে। যে একটা পেশেন্ট যে কোনো কিছু হোক, সেটা এসএলই, লুপাস ফ্লেয়ার, সিএনএস লুপাস ফ্লেয়ার হোক, আরএ ফ্লেয়ার হোক, যে কোনো কিছু, ডার্মাটোমাইসিটিস, মানে এক কথায় অধিকাংশ কানেকটিভ টিস্যু ডিজিজের ইমার্জেন্সি কন্ডিশনটাকে আমরা ট্যাকেল দিই স্টেরয়েড দিয়ে। এর জন্য আমাদের ওয়ার্ডে কিন্তু কমনলি এটা চলে আসে যে স্যার যদি জিজ্ঞেস করতো, আমরা কেউ যদি অ্যান্সার নাও পারতাম, আমরা বলতাম আচ্ছা স্যার লাস্টে স্টেরয়েড দিব। জাস্ট ওই জায়গাটা থেকেই বিসিপিএস কোশ্চেনটা করছে, এটা আমাদের আসলে বোঝার সুবিধার জন্য বা বেটার লার্নিং এর জন্য, যে হোয়াই নো স্টেরয়েড। এই ক্ষেত্রে যেহেতু স্টেরয়েডের রোলটা আসলে নেই কেন, কারণ আমি যদি এই ক্ষেত্রে স্টেরয়েড দিই, যে আচ্ছা কানেকটিভ টিস্যু ডিজিজ স্টেরয়েড দেই লাস্ট পর্যন্ত, কি হবে, রাস অ্যাক্টিভিটি বেড়ে যাবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্টেরন সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সেটা রেনাল ভেসোকনস্ট্রিকশনটাকে বাড়াবে। সো এটা আলটিমেটলি কি করবে, রেনাল ফাংশন টেস্টটাকে আরো ডিটেরিয়েট করবে এবং হাইপারটেনশনটাকে আরো বাড়ায় দিবে, বা হচ্ছে যেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সবাই চাইলে একটু নোট ডাউন করে নিতে পারেন। দেন 4 নাম্বার, 46-year-old man came to the emergency department with history of single attack of tonic-clonic seizure. He had a history of recurrent syncopal attack with rapid recovery. এখানে একটু নোট ডাউন করতে হবে যে র্যাপিড রিকভারি, সিনকোপাল অ্যাটাক সাথে যদি র্যাপিড রিকভারি বলা হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এটা সিনকোপের দিকেই চলে যাচ্ছে। তো সিনকোপ যাবে যে কার্ডিয়াক সিনকোপ এক কথায়। তো ফর দ্য লাস্ট ফিউ মান্থস অন এক্সামিনেশন হিজ হার্টবিট ওয়াজ 32 per minute, রিদম ওয়াজ রেগুলার। সব দিক থেকে ক্লু দিয়ে দিছে, হার্ট রেট কম, সিনকোপাল অ্যাটাক, র্যাপিড রিকভারি। সো এখানে ডায়াগনোসিস আসলে আর অন্য কিছু বলার আসলে সুযোগ নেই, এটা কমপ্লিট হার্ট ব্লক। এবং এখানে আরেকটা বারবার যেটা আমরা বলতেছি যে ডায়াগনোসিস বলার সময় প্রত্যেকটা যা কন্ডিশন পেশেন্ট এখন শো করতেছে সেটাকে অ্যাড্রেস করতে হবে, বোথ ফর এসএকিউ অ্যান্ড বোথ ফর আইওই। সো দেখি আমরা সিঙ্গেল অ্যাটাক অফ টনিক ক্লনিক সিজার, এটাকেও আপনাকে অ্যাড্রেস করতে হবে। তো কমপ্লিট হার্ট ব্লক উইথ হিস্ট্রি অফ অ্যানক্সিক সিজার, কমপ্লিট হার্ট ব্লকের কারণে প্রলংড অ্যাসিস্টলের কারণে যে সিজারটা হয় এটাকে বলা হয় অ্যানক্সিক সিজার। এটা ডেভিডসনে কমপ্লিট হার্ট ব্লক টপিকের ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে ওইটার মধ্যেই বলে দেওয়া আছে। আচ্ছা, দেন হচ্ছে রাইট ডাউন 3 এক্সপেক্টেড ইসিজি চেঞ্জেস। এটা আমরা সবাই জানি, আব্দুল্লাহ স্যারের বই থেকে নেওয়া হয়েছে, যে পিপি ইন্টারভ্যাল কনস্ট্যান্ট থাকবে, আর কনস্ট্যান্ট থাকবে, কিন্তু পিআরআর এর মধ্যে, মানে দ্যাট ইজ পি অ্যান্ড কিউআরএস ওয়েভের মধ্যে কোনো রিলেশন থাকবে না, যে যার মতো চলবে। লাস্টের যেটা আছে ওইটা একটা অ্যাক্সেসরি লাইন দেওয়া আছে যে অ্যাট্রিয়াল রেট অ্যান্ড ভেন্টিকুলার রেট উইল বি ডিফারেন্ট। ইসিজি থেকে অ্যাট্রিয়াল রেট অ্যান্ড ভেন্টিকুলার রেট বের করতে পারাটা আসলে অনেক সময় আমরা কনফিউশন পড়ে যাই। পিপি ইন্টারভেল এটা হচ্ছে অ্যাট্রিয়াল রেট ইন্ডিকেট করে, আর আর ইন্টারভেল এটা শো করে ভেন্টিকুলার রেট। তো এটা কমন একটা ফাইন্ডিং, এটা সবাই আমরা মোটামুটি পারবো ইনশাল্লাহ। এরপরে লাস্ট কোয়েশ্চেন ছিল, আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল, মেনশন 2 ফাইন্ডিংস ইউ ক্যান গেট অন কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন। এটা ডিরেক্ট আমার ডেভিডসনে এই কয়টাই বলা আছে, যে মেন আমাদের সবার দেখা যায় এটা কিন্তু এমআরসিপি পার্ট 1 এর জন্য খুবই কমন একটা কোয়েশ্চেন, যে হচ্ছে ভ্যারিয়েবল ইন্টেন্সিটি অফ ফার্স্ট হার্ট সাউন্ড। এটা কিন্তু এমআরসিপি পার্ট 1 এর জন্য খুবই কমন একটা কোয়েশ্চেন। সো এটা প্রিকর্ডিয়াম অসকালটেশনে আমরা পাই, এছাড়া জেবিপিতে ক্যানন ওয়েভ পাই, আর পালস হচ্ছে লার্জ ভলিউম পালস পাই। দেন লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে কিছু কজ গুলা জানতে চাইছে, যে কজেস অফ কমপ্লিট হার্ট ব্লক, এই কন্ডিশনটার কজ কি কি। এটা ডিরেক্ট ডেভিডসনের বক্স থেকে তারা 8টা কজ চাইছে। তো এখানে ওই যে ইনফ্ল্যামেশনের ভিতরেও যেগুলো আছে ওইটাকে আলাদা আলাদা ভাবে আমরা লিখে দিলে টোটাল 8টা হবে, যে ইডিওপ্যাথিক ফাইব্রোসিস, এমআই, ইনফেক্টিভ এন্ডোকার্ডে যা যা আছে এটা বক্স থেকেই ডিরেক্ট চাইছে। এবং সাথে ড্রাগ কজের মধ্যে ডিঅক্সিন, বিটা ব্লকার এবং ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট। এবং এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ট্রমা, একটা পেশেন্ট ট্রমার পরেও কিন্তু সে কমপ্লিট হার্ট ব্লক নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর ইনফেক্টিভ কজগুলোর মধ্যে চ্যাগাস ডিজিজ বা আমেরিকান ট্রাইপ্যানোসোমিয়াসিস। আচ্ছা, লাস্ট হচ্ছে হলো কি আমাদের 30-year-old woman present with headache and vomiting for 15 days. She also noticed irregular fever for 1 month. She is known HIV positive and on antiretroviral therapy for last 2 months. এক্ষেত্রে একটা সুবিধা করে দিছে, ডিরেক্ট একটা ডায়াগনোসিস না চেয়ে পসিবিলিটিস চাইছে। আগে দেখি আমরা কন্ডিশনটা কি, হেডেক আছে, ভমিটিং আছে, এবং হচ্ছে ইরেগুলার ফিভার আছে।
তার মানে এটা মোটামুটি, এবং ইয়াং এজ ফিমেল, এটা মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে এটি স্পেস অকুপাইং লেশনের, হ্যাঁ, ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশনের একটা ফিচার্স তারা দিয়ে দিচ্ছে। ক্লুগুলা হচ্ছে হেডেক, ভমিটিং এবং ইরেগুলার একটা ফিভার, সাথে এইচআইভি পেশেন্ট। সো আমার ক্লু হচ্ছে ডেজ টু উইকস, খুব এটা কোনো অ্যাকিউট কিন্তু না, ডেজ টু উইকস হবে স্পেস অকুপাইং লেশনের ক্ষেত্রে, ডেজ টু উইকস। আর যদি মেনিনজাইটিস বা এই ধরনের কিছু হইতো তাহলে কিন্তু আমাদের খুবই আরো শর্ট ডিউরেশন, যে সাম আওয়ার্স টু ডেইস একটা মানে ডিউরেশন থাকে। তো আমাদের এই ক্ষেত্রে কি কি পসিবিলিটিস আছে, ডেভিডসনে একটা বক্স আছে নিউরোলজিক্যাল, এইচআইভি চ্যাপ্টারে নিউরোলজিক্যাল ডিটোরেশনের ক্ষেত্রে, যে একটা হচ্ছে গিয়ে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, একটা হচ্ছে স্পেস অকুপাইং লেশনের জন্য কি হয়। তো আরেকটা বক্সটা আমার খেয়াল পড়তেছে না, এই তিনটা হচ্ছে বক্সের মধ্যে আছে, ঠিক মাঝখানের বক্সটা হচ্ছে স্পেস অকুপাইং লেশন। ওইটার মধ্যে কি কি আছে, সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস, টিউবারকুলোমা, ক্রিপ্টোকোকোমা এবং প্রাইমারি সিএনএস লিম্ফোমা। তার মানে আমার স্পেস অকুপাইং লেশনের যে ডিডি গুলা আছে সেগুলো চলে আসবে। আচ্ছা, এরপর চাইছে ইনভেস্টিগেশন কি কি করব, রিচ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট অপশন কি। সো আমার এই পসিবিলিটি ধরে ধরে আমি সুন্দর করে লিখে দেব। এখন সবার আগে হচ্ছে পেশেন্ট তো এইচআইভি পেশেন্ট, তার বর্তমান কন্ডিশন কি এটা আমার বুঝতে হবে এবং তার বাকি ডিজিজ গুলাকে ফাইন্ড আউট করতে হবে। তো বর্তমান কন্ডিশন বোঝার জন্য CD4 কাউন্ট সবসময় ম্যান্ডেটরি। একটা এইচআইভি পেশেন্ট, তার CD4 কাউন্ট আমার দেখেই কিন্তু ডিসিশন নিতে হবে। আমাদের কিন্তু আলাদা বক্সই আছে যে CD4 কাউন্ট 500 কম হলে কোন অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে, 200 কম হলে এবং 200 কম হলে, তারপর হচ্ছে 100 কম হলে কোনগুলা হবে। সো CD4 কাউন্ট আমি দেখে নিব, সেই অনুযায়ী প্রোফাইলেক্সিস লাগবে কিনা সেটা দেওয়ার জন্য ডিসিশনে কাজে লাগবে। ইমেজিং অফ ব্রেন, দ্যাট ইজ এমআরআই অর সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট, এমটি টেস্ট করতে পারি। এটা হচ্ছে আমার টিউবারকুলোমার ক্ষেত্রে একটা সাপোর্টিভ এভিডেন্স দিবে। চেস্ট এক্সরে পিও ভিউ করতে পারি, টক্সোপ্লাজমা সেরোলজি করতে পারি, লাম্বার পাংচার অ্যান্ড সিএসএফ স্টাডি ফর এডিএ জিন এক্সপার্ট, পিসিআর অ্যান্ড ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন, অ্যান্ড সাথে সিবিসি ইউটিএসআর একটা সাপোর্টিং কিছু এভিডেন্স দিবে আমাকে। তাহলে আমি যদি বলি যে এইখান থেকে মানে মেইন কোনটা কোনটা, তাহলে হচ্ছে আমার CD4 কাউন্ট আসবে, ব্রেইন ইমেজিং আসবে, এবং হচ্ছে হলো গিয়ে টক্সোপ্লাজমা সেরোলজি আসবে, লাম্বার পাংচার আসবে। এই কটা হচ্ছে মেইন ম্যান্ডেটরি। বাকি যেগুলো আছে ওগুলো সাপোর্টিভ এভিডেন্স আমাকে ডায়াগনোসিসে রিচ করতে হেল্প করবে। দেন লাস্ট অফ অল হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অপশন। আমার প্রত্যেকটা ধরে ধরে ট্রিটমেন্ট লিখে দিব। টক্সোপ্লাজমোসিস আমরা যেটা পড়ছি, যেটার আমি যদি কোনো ডোজিং পারফেক্টলি না পারি, সেটা শুধু শুধু লিখতে গেলে কিন্তু সেটা সারা কেটে দেওয়ার একটা চান্স আছে। সো আমি যদি কনফার্ম না থাকি ডোজিং কি হবে, তাহলে আমি শুধু অ্যাটলিস্ট ড্রাগগুলোর নাম লিখে দিই, যে টক্সোপ্লাজমোসিস সালফাডায়াজিন প্লাস পাইরিমেথামিন অর, আচ্ছা এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, পাইরিমেথামিন অর কোট্রাইমোক্সিজেল। আচ্ছা, এটা টিউবারকুলোমা হলে আমরা অ্যান্টিটিবি দিব প্লাস মাইনাস স্টেরয়েড। আচ্ছা, এবং দেন প্রাইমারি সিএনএস লিম্ফোমা হলে কেমোথেরাপি দিব। আর ক্রিপ্টোকক্কোমা হলে লাইফোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি প্লাস ফ্লুসাইটোসিন ফলোড বাই ফ্লুকোনাজল। এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অপশন। এগুলো সব হচ্ছে আমরা নেওয়া হয়েছে ইয়ে থেকে, ডেভিডসনের এইচআইভির মধ্যে যে একটা বক্স আছে, কি প্রোফাইলেক্সিস আমরা দিব এরকম একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে থেকেই এগুলা অ্যান্সারগুলো চলে আসছে। তো আশা করি সবাই মোটামুটি ক্যাচ করতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। সিফাত ভাইকে হ্যান্ড ওভার জি, করছি। ডক্টর তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যারা আজকে আমাদের পার্টিসিপেন্ট ছিলেন, আমাদের 4 জন ডাক্তার, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা এবং আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। এবং যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, যারা অনলাইনে আমাদেরকে দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি। আপনাদের সকলের সামনে মিড টার্ম পরীক্ষায় অনেক শুভকামনা জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।